সো আজকে আমাদের রিয়েল নাম্বারের ফোর্থ ক্লাস। সো আজকে বলতে পারো তোমরা রিয়েল নাম্বারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ক্লাসের পরে তোমরা তোমাদের বইয়ের যে কোনো প্রবলেম ট্রাই করতে পারো। এই চারটা ক্লাসে যদি তোমাদের নোট থাকে, সেই নোটগুলোর সাহায্য নিয়ে তোমরা যে কোনো প্রবলেম ট্রাই করতে পারো। আমি বিশ্বাস করি যে কোনো প্রবলেম ট্রাই করলেই পারবা, তবে আজকের ক্লাসটা পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? ওকে। সো এরপর আমরা আরেকটা ক্লাস নেবো এমসিকিউ সলভিং এর উপর। সেটা করানোর পরে আশা করা যায় রিয়েল নাম্বার থেকে বোর্ড পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, কোথাও সমস্যা হওয়া উচিত না। আচ্ছা, সো আজকে আমাদের কয়েকটা টপিক বাকি ছিল রিয়েল নাম্বারের। মডুলাস রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল যেগুলো একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্ট কিছু ম্যাথ আছে যেগুলো আমরা করব। তারপরে হচ্ছে রিয়েল নাম্বার থেকে আমাদের কিছু প্রমাণ ছিল, আমি যে প্রমাণগুলোর কথা তোমাদেরকে বলছিলাম এর আগে, যে কি ধরো এ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করা শিখতে হবে। মানে এই জিনিসগুলো তো আমরা জানতাম, এ এর সাথে জিরো গুণ করলে জিরো হয়, কিন্তু কিভাবে জানি সেই স্টেপ গুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলো প্রমাণ দেখায়। তো এই টাইপের অনেকগুলো জিনিস আছে যেগুলো বোর্ড পরীক্ষা প্রিভিয়াসলি আসছে। তো ওই টাইপের জিনিসগুলো প্রমাণও আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রমাণগুলো আমরা বেসিক্যালি বিভিন্ন স্বীকার্যকে ব্যবহার করে করবো। তো চলো আমরা প্রথমে আমাদের মডুলাস রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো একটু সমাধান করার চেষ্টা করি। সেগুলোকে কেন একটু ডিফারেন্ট বলতেছি দেখো, যেমন আমি যদি একটা ফাংশনকে ডিফাইন করি, তোমাদের বইয়ের একটা প্রবলেম, জি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমি একটা ফাংশন কিভাবে ডিফাইন করলাম। তারপরে আমি যদি এরকম বলি যে যদি জি এক্স এর মডুলাস ইজ লেস দেন 1/11 হয়, এই টাইপের প্রবলেম গুলো বোর্ড পরীক্ষায় প্রায় আসে। তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস হবে 23/121 থেকে ছোট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের একটা প্রবলেম। তো এই প্রবলেমটা করলে এই টাইপের তুমি যে কোনো বই খুলবা, এই প্রবলেমের সেম কনসেপ্ট ইউজ করে তুমি মিনিমাম বোর্ড পরীক্ষা অসংখ্যবার আসা 5 থেকে 6টা প্রবলেম পাবো যেগুলো একদম সেম ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা একটু স্লোলি ভালোভাবে বুঝে বুঝে শেখার চেষ্টা করি। সো প্রথমে আমাদের গিভেন কন্ডিশনটা একটু দেখো। গিভেন কন্ডিশনটা হচ্ছে মডুলাস জি এক্স এর মডুলাস হচ্ছে লেস দেন 1/11। ওকে, দেন আমরা সেটা থেকে শুরু করি। গিভেন দ্যাট, বা তোমরা যেটা বলবা চেক দেওয়া আছে, জি এক্স এর মডুলাস ইজ লেস দেন 1/11। তারপরের লাইনে আমরা যেটা করতে পারি, জি এক্স এর মান তো প্রশ্নে দেওয়াই আছে, সেটা হচ্ছে কত, এক্স মাইনাস ওয়ান। তো আমরা সেখানে জি এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিতে পারি। সো এক্স মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 1/11। তারপরে আমাদের এটাকে সমাধান করতে হবে। সমাধান করে কোন জায়গায় যাইতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন, এই জায়গায় যাইতে হবে। তো আমরা প্রথমে এই অংশটুকুকে সমাধান করি। তো আমরা সমাধান করলে আমরা মডুলাসটা উঠে দিতে পারি। মডুলাস উঠে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, সেটা কি হবে, -1/11 থেকে বড় এবং 1/11 থেকে ছোট। এটা তো ডিরেক্ট ফর্মুলা, তো জাস্ট ফর্মুলাটাই আমি এখানে ইউজ করলাম। ওকে, আচ্ছা, সো ফর্মুলাটা এখানে ইউজ করলাম। তারপরের লাইনে আমি যদি এই ইনইকুয়ালিটি তিনটা পোর্শন, প্রত্যেকটা পোর্শনের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার ইনইকুয়ালিটিটা সেম থাকবে, যেমন আছে তেমন সম্পর্কই থাকবে। সো -1/11 এর সাথেও আমি একটা +1 যোগ করলাম, এক্স মাইনাস ওয়ান, তার সাথে একটা +1 যোগ করলাম। কেন যোগ করলাম, কারণ আমি চাচ্ছি এখানে শুধু এক্স এর রাশি রাখতে, তাই আমি -1টাকে বাদ দেওয়ার জন্য সবার সাথে 1 যোগ করলাম, 1/11 এর সাথে +1 যোগ করলাম। ওকে, আচ্ছা, এখন -1/11 +1 ক্যালকুলেটরে বসায় দেখো, অথবা তুমি হিসাব করে দেখো, এখানে তুমি পাবা কত, 11 -1 +11। দেন এখানে থাকতেছে শুধু এক্স, আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকতেছে কত, 12/11। আচ্ছা, তার মানে আমরা একটা সম্পর্ক পাচ্ছি 10/11, যার থেকে এক্স হচ্ছে বড়, এক্স হচ্ছে ছোট, হচ্ছে কত, কার থেকে, 12/11 থেকে। আচ্ছা, এই পর্যন্ত আনলাম। এই পর্যন্ত
যে কাজগুলো করলাম এই কাজগুলো আমরা অলরেডি অনেকগুলো অঙ্কের মধ্যে করে আসছি, কোনো ডিফারেন্ট কিছু নাই, এক্সট্রা কিছু নাই। এবার আমরা একটু প্রমাণে যাই। প্রমাণে কি বলছে চলো দেখি। প্রমাণে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস। আচ্ছা, তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই মাঝখানে জায়গার মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে। আর দুই সাইডে কি আনতে হবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 23/121, 23/120। তার মানে আমরা বুঝতেছি যে মাঝখানে আমাদের যে কোনো ভাবেই হোক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে, লেফট সাইডে আনতে হবে -23/121, রাইট সাইডে আনতে হবে +23/121। এরকম একটা সম্পর্ক যদি আমি আনতে পারি, তারপরের লাইন আমি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 23/121। তাহলে আমাদের ভিশনটা কি ক্লিয়ার? আমাদেরকে কি করতে হবে, মাঝখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে, দুই সাইডে -23/121, রাইট সাইডেও +23/121। এটা লিখলে তারপরের লাইনে আমরা হচ্ছে প্রমাণের যেতে পারবো। আচ্ছা, তাহলে সেটা করার জন্য দেখো তো, মাঝখানে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে, তো প্রথম স্টেপে আমরা একটা কাজ করি, বর্গ করে দিই সব উভয় পাশে, সব পাশে বর্গ করি। তাহলে আমাদের লেফট সাইডে কত পড়ে থাকবে, লেফট সাইডে আমরা কত পাবো, লেফট সাইডে আমরা কত পাচ্ছি দেখো তো, লেফট সাইডে আমরা পাচ্ছি স্কোয়ার করলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 11 স্কোয়ার মানে হচ্ছে 121। ওকে, দেন মাঝখানে থাকতেছে এক্স স্কোয়ার, স্কোয়ার করে দিলাম। আর রাইট সাইডে কত থাকতেছে, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 11 স্কোয়ার মানে হচ্ছে 121। ওকে, দেন আমরা এই জিনিসটা পাইলাম। এবার প্রমাণে আবারও যাই, তো স্লোলি যাচ্ছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে মাঝখানে, তাহলে আমরা একটা কাজ করি, সব সাইড থেকে আমরা ওয়ানকে বিয়োগ করি, সব সাইড থেকে আমরা ওয়ানকে বিয়োগ করি। তাহলে আমরা 100/121 মাইনাস ওয়ান করলাম, মাঝখানের পোর্শন থেকেও আমরা এক্স স্কোয়ার থেকে মাইনাস ওয়ান করলাম, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা 144/121 মাইনাস ওয়ান করলাম। এবার একটু ক্যালকুলেশনটা করে আমাকে একটু জানাও, লেফট সাইডে তাহলে কত পড়ে থাকতেছে, লেফট সাইডে কত হবে, রাইট সাইডে কত হবে, মাঝখানে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই থাকতেছে। এই লেফট সাইডে আমি কত লিখতে পারি ভাইয়া? লেফট সাইডে হবে -21/121। 121, আর রাইট সাইডে থাকতেছে কত, 23/121। ওকে। আচ্ছা, এই জায়গাটাতে একটু থামি, এবার আমরা একটু প্রমাণে যাই। প্রমাণ করতে বলছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 23/121। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস যদি লেস দেন 23/121 হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে লিখতে পারি -23/121 থেকে +23/121 এর মাঝখানে সেটা থাকবে। তাহলে এমন একটা সম্পর্ক যদি আমি আনতে পারতাম, তার পরের লাইনে আমি অ্যান্সারটা লিখতে পারতাম। এমন একটা সম্পর্ক যদি আমি আনতে পারতাম, তার পরের লাইনে আমি পারি নাই তো। এই যে জিনিসটা প্রমাণ, সেই জিনিসটা করতে পারি চাইলে, ঠিক আছে। আচ্ছা, দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি 23/121 আসছে কিনা, 23/121 আসছে, বাট লেফট হ্যান্ড সাইডে তো -23/121 আসে নাই। এটা তো একটা প্রবলেম হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, যদি লেফট হ্যান্ড সাইডে -23/121 আনতে পারতাম, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারতাম। আমরা যেটা করব, মুখস্থ ভাষায় দিলাম -23/121, পরের লাইনে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট সাইডে লিখলাম +23/121, এবং দুই সাইডে যে এই সাইডে যেহেতু -23/121, রাইট সাইডে যেহেতু +23/121, আর মাঝখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর পরের লাইনে আমরা লিখতে পারবো মডুলাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ লেস দেন 23/121। এখন তোমাদের মাঝখানে প্রশ্ন কি, আপনি এখানে মুখস্থ এই জিনিসটা কেন বসেন, মুখস্থ কাজটা আমি কেন করলাম? আচ্ছা, প্রথম একটা জিনিস বুঝো, আমরা এখানে ডিল করতেছি সমতা নিয়ে না, আমরা এখানে অসমতা নিয়ে ডিল করতেছি। আমি তোমাদের একটা সিম্পল একটা লজিক বলি। ধরো আমি যদি এমন বলি এক্স হচ্ছে, আমি যদি এমন বলি এক্স হচ্ছে 2 থেকে বড়, এক্স হচ্ছে 7 থেকে ছোট, এক্স হচ্ছে 2 থেকে বড়, এক্স হচ্ছে 7 থেকে ছোট। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে, আমি যদি 2 এর পরিবর্তে এখানে 1 বসাই, আমি সেম একই জিনিসটাই লিখতে পারবো? জি ভাইয়া। পারবো। না, পারবো না। এক্স এখানে বলছে যে এক্স 2 থেকে বড়, বাট এক্স 1 থেকে বড়, এই জিনিসটা তো আমি বলতে পারি না। এই জিনিসটা যদি দেখো তুমি, এখানে যেটা বলছে
যে এক্স হচ্ছে 2, এই জায়গায় যদি 2 থাকে, এই জায়গায় যদি 7 থাকে, আমার আমার এই অসমতা আমাকে বলতেছে যে তোমার যে এক্স আছে সেটা হচ্ছে কোথায় আছে, এই যে এই জায়গাটাতে আছে। ওকে, আমার অসমতাটা কোথায় আছে দেখো ভালোভাবে। অসমতাটা এই পিঙ্কিশ যে রিভিউটা দেখতেছো এই জায়গার মধ্যে হচ্ছে আমার এক্স এর ভ্যালুগুলো আছে। আমার এক্স এর ভ্যালুগুলো কোথায় আছে? এক্স এর ভ্যালু 2 আর 7-এর মাঝখানে কোনো এক জায়গায় আছে। আচ্ছা, এটা তো সত্য, এই পর্যন্ত আমরা আসতে পারলাম। তাহলে এখন আমি যদি এই 2 এর পরিবর্তে আমি যদি এখানে 3 বসাইতাম, তাহলে কি ব্যাপারটা, ঘটনাটা সত্য থাকতো না? হ্যাঁ, তাহলে সত্য থাকতো। তাহলে সত্য থাকতো, কারণ তুমি বলতেছো 2 আর 7-এর মাঝখানে এক্স আছে। আমি যদি বলি আচ্ছা তাহলে আমি 2 আর 7-এর মাঝখানে যে জিনিসটা আছে সে কি 3 আর 7-এর মাঝখানে নাই? অবশ্যই 3 আর 7-এর মাঝখানে আছে। তুমি যদি ঢাকার মধ্যে থাকো, তুমি কি বাংলাদেশের মধ্যে নাই? অবশ্যই তুমি বাংলাদেশের মধ্যে আছো। তুমি যদি বাংলাদেশের মধ্যে থাকো, তাহলে আমি বলতে পারি তুমি ঢাকার মধ্যেও আছো। তুমি যদি ঢাকার মধ্যে থাকো, এই কথাটা যদি সত্য, তাহলে আমি বলতে পারি তুমি বনশ্রীর মধ্যেও আছো। কথা বুঝতে পারছো? আমরা এই লজিকটা, এই সিম্পল লজিকটা, ম্যাথমেটিক্যাল লজিকটা আমরা এখানে ইউজ করবো। আমরা এই সিম্পল ম্যাথমেটিক্যাল লজিকটা ইউজ করে আমরা ওই প্রবলেমটা বেসিক্যালি সলভ করছি। সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে যেই জিনিসটা 2 আর 7-এর মাঝখানে আছে, সেই জিনিসটাকে আমি বলতে পারি সেই জিনিসটা 3 আর 7-এর মাঝখানেও থাকবে, ঠিক না? তুমি যদি ঢাকার মধ্যে অবস্থান করো, তার মানে অবশ্যই তুমি তুমি যদি বাংলাদেশের মধ্যে অবস্থান করো, তার মানে আমি অবশ্যই বলতে পারি তুমি বাংলাদেশের মধ্যে অবস্থান করা মানে কি, ঢাকার মধ্যে অবস্থান করা মানে তো অবশ্যই তুমি বাংলাদেশের মধ্যে অবস্থান করো। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? তাহলে এই সিম্পল লজিকটা দিয়ে আমরা চাইলে প্রসিড করতে পারি। তাহলে এখন তোমরা একটু যদি মাথা খাটায় বলতে পারো কিনা দেখো তো। আমার এই লাইনের মধ্যে ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 1 এই রাশিটুকু হচ্ছে -21 ডিভাইডেড বাই 121 থেকে, মানে -21/121 থেকে +23 ডিভাইডেড বাই 121-এর মাঝখানে আছে। তারপরের লাইনে আমি কিভাবে বললাম যে -23/121 থেকে +23/121-এর মাঝখানে আছে। এটা করার জন্য আমাকে একটু সাহায্য করো। ক্যালকুলেটর থেকে আমাকে বলো তো -21 ডিভাইডেড বাই 121 এর ভ্যালু কত? -0.17। ওয়েট, একটু লিখতেছি, দাঁড়াও। -21 -21 ডিভাইডেড বাই 121, এটা হচ্ছে কত? -0.17। আচ্ছা, -23 ডিভাইডেড বাই 121 এর ভ্যালু কত? 0.19। 0.19। 0.19, -0.19, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দুইজনের মধ্যে বড় কে বলো তো? সংখ্যা রেখাটা নি। উপরটা উপরেরটা বড়। -0.17। দেখো এখানে যদি আমার 0 বিন্দুটা থাকে, ঠিক আছে, ধরলাম এইরকম একটা জায়গায় হচ্ছে +20 মানে +0.19 আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি নেগেটিভ সাইডে যাওয়া শুরু করো, তাহলে তুমি আসলে প্রথমে কাকে পাবো বলো তো? -0.19 নিচেরটাকে পাবো না ভাইয়া? প্রথমে কাকে পাবা? উপরটা উপরেরটা কাকে পাবা? না ভাইয়া, নিচেরটা পাবো না আগে? জি ভাই, নিচেরটাকে। কাউন্টডাউন হইতেছে না ভাই, তাহলে নিচেরটা আগে পাওয়ার কথা। 0.99, 0.98 এভাবে কমতে কমতে 0.19 আসবে। যেহেতু ভাইয়া ঋণাত্মক চিহ্ন আছে। ওকে, দেন তোমরা যেটা বলতেছো যে তোমরা কি এইটা বলতেছো? না ভাইয়া, উল্টা। শিওর উল্টা হবে? শিওর? সংখ্যা রেখায় যে জিনিসগুলো ডানে থাকে তার ভ্যালু বড় হয় না, যে জিনিসটা বামে থাকে তার ভ্যালু বড় হয়। আমি যদি ঋণাত্মক দিকে যাওয়া শুরু করি, তাহলে আমি কিন্তু প্রথমে আমি মিট করব কোথায় বলতো? প্রথমে আমি -0.17 কে পাবো। আমি যদি আরো বামে সরি, আমি -0.19 কে পাবো।
জি কথাটা ভাইয়া, বুঝতে এটা পারছো? ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে না? তো আমি হচ্ছে প্রথমে পাবো -0.17 কে, সে 0-র একটু বেশি কাছাকাছি, কারণ এখানে 7 এর আছে আর এখানে হচ্ছে 9 আছে, ঠিক না? তার মানে এটা তো আরো বেশি বামের সংখ্যা, কারণ তার আগে তো মাইনাস চিহ্ন আছে। ধরো -10, যে -10 কিন্তু তুমি 0 থেকে অল্প একটু গেলেই তুমি পাবা, বাট -100 সে হচ্ছে একটা বড় সংখ্যা, তার আগে হচ্ছে মাইনাস চিহ্ন আছে। বড় সংখ্যার আগে যখন মাইনাস থাকে সে কিন্তু আরো বেশি বামে সরে যায়, ঠিক না? -100 আরো বেশি বামে সরে গেছে। -10 কে তুমি যত কাছে পাবা, -11 কিন্তু আর একটু দূরে থাকবে, -11 আরো বেশি বামে সরে যাবে। তাহলে সেম কনসেপ্ট অনুযায়ী আমরা যেটা বলতে পারি, -0.17 সেটা কিন্তু 0 থেকে একটু কাছে আছে, আর -0.1 সে কিন্তু আরো বেশি দূরে আছে, সে কিন্তু আরো বেশি দূরে আছে। ওকে, আচ্ছা, এখন এখন আমরা দেখো এখানে আমরা কোন লজিকটা ইউজ করব। আমাদের এখানে ছিল মাইনাস, আচ্ছা দেখো এখন আমাদের এখানে ছিল যে -23/121। আচ্ছা, -23/121 এটা হচ্ছে গিয়ে আমার -0.19, ঠিক আছে? আচ্ছা, আমাদের ছিল হচ্ছে -21/121, সেটা ভ্যালু কত? সেটা ভ্যালু আমরা এখানে পাচ্ছি হচ্ছে -0.17। আচ্ছা, আমি বলতেছি যে -0.17 এইটা হচ্ছে আমার এক্স এর এই রাশিটা থেকে ছোট, ঠিক আছে? এক্স এর রাশিটা হচ্ছে x² - 1, এটা হচ্ছে -0.17 থেকে বড়। আমি এই কথাটা বলতেছি। এখন তুমি যদি একটু সংখ্যা রেখার দিকে তাকাও, এক্স এর রাশিটা যদি -0.17 থেকে বড় হয়, তার মানে সে কি এটা ডান দিকে আছে? তাহলে এই কথাটা কি বলার আর কোনো দরকার আছে যে এক্স এর রাশিটা -0.19 থেকে ছোট বড় হবে না? সে যদি -0.17 থেকে বড় হয়, সে অটোমেটিক্যালি -0.19 থেকে বড় হবেই। আমি যদি বয়সে তোমার থেকে বড় হই, আমি কিন্তু তোমার ছোট ভাই থেকে অটোমেটিক বয়সে বড়ই হব। কথাটা কি বুঝতে পারছো? -0.19 কিন্তু -0.17 থেকেও বামে আছে। আমার x² - 1 সে যদি x² - 1 সে যদি -21/121 থেকে যদি সে বড় হয়, তাহলে আমি তার পরিবর্তে বলতেই পারি -23/121 থেকেও সে বড়ই হবে। আমি যদি -21/121 এর পরিবর্তে -23/121 বসাই, স্টিল আমার x² - 1 এই রাশিটুকু তার থেকে বড়ই থাকে। অসমতা ততক্ষণ পর্যন্ত অসমতার মধ্যে কোনো সমস্যা হয় না, যতক্ষণ পর্যন্ত তুমি অসমতার এই চিহ্নগুলোর মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। তুমি মাঝখানে যে রাশিটুকু লিখতেছো, এই রাশিটুকু যতক্ষণ পর্যন্ত তুমি লেফট হ্যান্ড সাইডে তুমি যাকেই বসানো কেন, তার থেকে যদি সে বড় হয়, তার মানে বড় সম্পর্কটা সে মানতেছে। আমি যেটা একটু আগে এক্সাম্পল যেটা বলছিলাম, তুমি যদি এমন বলো যে এক্স হচ্ছে 2 থেকে বড়, ঠিক আছে? এক্স যদি 2 থেকে বড় হয়, তাহলে এক্স অবভিয়াসলি 1 থেকেও বড় হবে। এক্স অবভিয়াসলি 1 থেকে, আমি হয়তো বা শুরুর দিকে কথাটা একটু ভুল বলছি। এক্স যদি 2 থেকে বড় হয়, এক্স অবভিয়াসলি 1 থেকেও বড় হবে। এই কথাটা আজমাইন যেটা বলছিল আমি একটু ভুল বলছিলাম এখানে। যে জিনিসটা 2 থেকে বড় সেই জিনিসটা অবভিয়াসলি 1 থেকেও বড় হবে, এটা কনফার্ম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে এই লজিকটা হচ্ছে এখানে ইউজ করছি যে -21/121 এইটা থেকে যে সংখ্যাটা বড়, অর্থাৎ এটা হচ্ছে -0.17, -0.17 থেকে যে সংখ্যাটা বড়, সেই সংখ্যাটা অবভিয়াসলি -0.19 থেকেও বড়ই হবে। এজন্য আমরা যেটা করতে পারলাম, এখানে -21/121 এর পরিবর্তে -23/121 বসাতে পারছি। উভয় পাশে যেহেতু একই জিনিস আসছে, তার পরিবর্তে আমরা মডুলাস নিয়ে আসতে পারছি। সুতরাং আমরা মডুলাস x² - 1 ইজ লেস দেন 23/121 বলতে পারছি। তো এখানে হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে? এই সিমিলার টাইপের অনেকগুলো প্রবলেম আছে। হ্যাঁ বলো। যদি আমি এখানে ওই পাশে +21/121 আনতে চাইতাম তাহলে পারতাম না? আচ্ছা, কথা হচ্ছে আমার প্রমাণের মধ্যে তো এই জিনিসটা নাই। প্রমাণের মধ্যে তো রাইট হ্যান্ড সাইডে 23/121 আছে, এই জন্য আমরা এই কাজটা করিনি আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি রাইট হ্যান্ড সাইডেও পরিবর্তন আনতে পারবা। রাইট হ্যান্ড সাইডে পরিবর্তন আনতে চাইলে তোমাকে কি করতে হবে তুমি দেখো। ধরো রাইট হ্যান্ড সাইডের রাশিটা ধরো এরকম, তুমি হচ্ছে তুমি বলতেছো এক্স হচ্ছে 7 থেকে ছোট। এক্স যদি 7 থেকে ছোট হয়, তাহলে বলতো এক্স কি 9 থেকে ছোট হবে না? যেই সংখ্যাটা 7 থেকে ছোট, সেই সংখ্যাটা অবভিয়াসলি 9 থেকেও ছোটই হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি ওই রাইট হ্যান্ড সাইডের সংখ্যার চেয়ে বড় সংখ্যা বসাও, তাতেও তোমার অসমতার কোনো সমস্যা হবে না। অসমতার মতোই থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে কনসেপ্ট। আমাদের অসমতার ক্ষেত্রে আমরা
লেফট হ্যান্ড সাইডে যে সংখ্যাগুলো থাকে তার চেয়ে ছোট সংখ্যা বসাইলেও অসমতার কোনো সমস্যা হয় না, রাইট হ্যান্ড সাইডে যে সংখ্যাগুলো থাকে তার চেয়ে বড় সংখ্যা বসাইলেও আমাদের অসমতার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা এই প্রবলেমটা করলাম। তো এখানে আমার সিমিলার কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো একটু আমি তোমাদেরকে একটু দেখাই, এগুলো তোমরা এইচডব্লিউ হিসেবে চাইলে করতে পারবে। এমনিতে যে প্রবলেমটা এখন বললাম এই প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা দেখো, এখন রুয়েটে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় একটা প্রবলেম আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটার সাথে সিমিলার। সেটা হচ্ছে মডুলাস এক্স মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 1/10 হলে, বলছে শো দ্যাট, দেখাইতে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মডুলাস, একদম সিমিলার, মাত্র যে প্রবলেমটা করলাম এটার সাথে সিমিলার, 21/100 এই জিনিসটা দেখাইতে বলছে। সিমিলার যে প্রবলেমটা একটু আগে করলাম এটার সাথে একদম সেম বলতে পারো। সো শর্টলি এটা একটু করি। সো আমাদের প্রথমে কি গিভেন কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে given that modulus x minus 1 is less than 1/10, that means আমরা পরের লাইনে লিখতে পারি -1/10 থেকে x minus 1 হচ্ছে 1/10 এর মাঝখানে থাকবে। আমি যদি সব পাশে +1 যোগ করে দিই, -1/10 + 1 x 1/10 + 1, ঠিক আছে। সো এখানে আমার কি পড়ে থাকতেছে, এখানে থাকতেছে আমার 9/10, দেন x রাইট হ্যান্ড সাইডে থাকতেছে 11/10। তারপর আমি যদি উভয় পাশে স্কয়ার করে দিই, আমরা পাবো 81/100, দেন x স্কয়ার, দেন থাকতেছে 121/100। তারপর দেখো আমাদের প্রমাণের মধ্যে কি আছে, প্রমাণের মধ্যে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 এর মডুলাস, তার মানে আমরা x স্কয়ারের রাশির সাথে -1 করব, এবং লেফট হ্যান্ড সাইডেও -1 করব, এবং রাইট হ্যান্ড সাইডেও হচ্ছে আমরা -1 করব। -1 করলাম, তারপর লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি 100, দেন 81 - 100, দ্যাট মিন্স -19, এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 1, এখানে থাকতেছে 21/100, ঠিক আছে। তাহলে এখন বলো তো তোমরা এখানে কি করবা, কেন করবা? এখানে আমরা -19/100 এর পরিবর্তে চাইলে এখানে বসাই দিতে পারবো -21/100, দেন x স্কয়ার মাইনাস 1, দেন 21/100। সাইড ব্র্যাকেটের মধ্যে কি লিখবা বলো তো, সাইড ব্র্যাকেটের মধ্যে কি লিখবা? -21/100 is less than -19/100. এক্স্যাক্টলি, মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আগে ছিল হচ্ছে -19/100, আমরা তার পরিবর্তে -21/100 বসাচ্ছি, কিন্তু এই জিনিসটা বসানোর কারণে আমাদের এই অসমতার কোনো সমস্যা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ -21/100 -19/100 থেকেও ছোট একটা জিনিস। তো আমি যদি তার চেয়ে ছোট একটা জিনিস বসাই, আমার x স্কয়ার মাইনাস 1 এই রাশিটুকু -19/100 থেকে বড় ছিল, তার মানে সে -19/100 থেকে যে ছোট তার চেয়ে তো বড়ই হবে। ওই যে সিমিলার কনসেপ্ট, আমি যদি তোমার থেকে বড় হই, তোমার ছোট ভাই থেকে আমি অবশ্যই বড়ই হব, ঠিক না? সেই কনসেপ্টে আমরা চাইলে এটা বসাইতে পারি। তার পরের লাইনে আমাদের সলিউশন চলে আসবে, মডুলাস x স্কয়ার মাইনাস 1 ইজ লেস দেন 21/100। ভাইয়া এখানে হ্যাঁ বলো, এটা রেঞ্জের বাইরে না? কোনটা? ভাইয়া, মানে এখন যেটা দেখালেন মানে এটা কি রেঞ্জের বাইরে না? মানে শুরুতে একটা এক্সাম্পল দিলেন না, যেমন 2 থেকে 7 এর মধ্যে, এখন আমরা তো 1 থেকে নিতে পারতেছি না, আপনি 3 থেকে নিয়ে দেখাইছিলেন। না না, আমি এখানে আমি তো আমি তো ওই ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে আজমাইন যে জিনিসটা বলছিল ওইখানে আমার একটু ভুল হয়েছিল রিজনিং এর মধ্যে। আমি ওই ব্যাপারটা অন্যভাবে ব্যাখ্যা করছিলাম। দেখো ব্যাপারটা এমন ছিল যে 2 থেকে 7, আচ্ছা এখন আমি যদি বলি এক্স হচ্ছে আমার একটা সলিউশন, যে সলিউশনটা 2 থেকে বড়। আচ্ছা এক্স যদি 2 থেকে বড় হয় তার মানে কি, তাহলে এক্স এর ভ্যালু কত হইতে পারে? এক্স এর ভ্যালু হইতে পারে 3, এক্স এর ভ্যালু 4, 3.5, মানে এক্স এর সলিউশন তো এরকম কিছু একটা আসবে, 3, 3.5, 4, 4.5, মানে 2 থেকে বড় আর 7 থেকে ছোট এর ভিতরে যে কোনো একটা সংখ্যা পাবে তোমার এক্স। তাহলে তুমি কি বলতে পারো যে 3 হচ্ছে 1 থেকে বড়? হ্যাঁ, তুমি এই জিনিসটা সত্য, আমরা সবাই জানি 3 হচ্ছে 1 থেকে বড়। তুমি কি বলতে পারো 3 হচ্ছে 0 থেকে বড়? অবশ্যই তুমি বলতে পারো 3 হচ্ছে 0 থেকে বড়। বলতে পারো 3 হচ্ছে -1 থেকে বড়? হ্যাঁ বলতে পারো, কারণ যে জিনিসটা 2 থেকে বড় সেই জিনিসটা 2 থেকে ছোট সকল সংখ্যা থেকে বড় হবে, ঠিক আছে। এই জন্য আমরা অসমতার মধ্যে তার চেয়ে ছোট সংখ্যা বসাইলো অসমতার কোনো চিহ্নর কোনো পরিবর্তন হয় না। এবার ক্লিয়ার হয়েছে? ভাই একটু একটু নিয়ে যায় একটু হ্যাঁ বলো। একটু উপরে যান তো। হ্যাঁ অবশ্যই, দেখো যে এক্স এর থেকে প্লাস হবে না ভাই, ওই যে উপরে বুকে প্লাস দিবেন। হ্যাঁ এক্স এর সাথে প্লাস হবে, বাট ঠিক আছে। এখানে যদি x -1 ছিল তো আমি প্লাস করলে
এটা -1 +1 কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এক্স এর কাটাকাটি দিছে। ওই সূত্রটা ইউজ করে যে এ যেহেতু বি এর থেকে বড়, আবার বি ও সি এর থেকে বড়, তাহলে এ সি এর থেকে বড়, তাহলে হবে না? এ যেহেতু বি থেকে বড়, বি আবার না ভাই, এ এ হচ্ছে গ্রেটার বি দেন থেকে বি। বড়। হ্যাঁ, বি গ্রেটার দেন সি। বি হ্যাঁ, হ্যাঁ, আমি বলা যাবে। ওইটার কথাই বলতেছি। হ্যাঁ, ওইটার কথাই বলতেছি। এ হচ্ছে বি থেকে বড়, আবার বি হচ্ছে সি থেকে বড়। বি, তার মানে সি হচ্ছে বি থেকে ছোট, আবার এ তো বি থেকেই বড়, তাহলে এ তো সি থেকে অবশ্যই বড়ই, ঠিক আছে? আমি ওই ফর্মুলাটা ইউজ করলাম বেসিক্যালি, ওই সেম কনসেপ্টে। আচ্ছা, এখন আমি এই রিলেটেড আর প্রবলেম আমার মনে হয় যে তোমরা নিজের একটু ট্রাই করো। এই রিলেটেড প্রচুর প্রবলেম, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো দেখো, 2017, 2019, 2018 প্রত্যেকটা বোর্ডে এই সেম টাইপের ভাই একটু প্রবলেম গুলো উপরে আসছে যান। অবশ্যই। হচ্ছে দেখো, শেষ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এই প্রবলেম, এই দুইটা প্রবলেম যদি বুঝতে পারো, এই সেম টাইপের কিছু প্রবলেম তোমরা বইয়ের মধ্যে পাবা। সবগুলো ইচ্ছা করে করাই দিচ্ছে, তোমরা একটু নিজেরা ট্রাই করো, আমার বিশ্বাস ওটা পারবা, ঠিক আছে? না পারলে গ্রুপে পোস্ট দিও, ঠিক আছে? তোমাদের কোনো না কোনো ফ্রেন্ড অবশ্যই পারবে। এই টাইপের কনসেপ্টের প্রবলেম গুলো এখন আশা করি, যদি আমি যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝতে পারলে পারবা সবগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে অসমতার কয়েকটা সমাধান করব, সেটা মডুলাস ছাড়া, ঠিক আছে? আমরা কিন্তু মডুলাস দিয়ে অসমতা প্রত্যেকটা সমাধান করছি, এক্স এর রেঞ্জ গুলা বের করছি। বাট ধরো মডুলাস ছাড়া যদি থাকে এবং একটু কমপ্লেক্স প্রবলেম থাকে, তখন আমরা অসমতা সমাধানগুলো কিভাবে করবো, সেই রিলেটেড প্রবলেম অনেক একটু কমই করছি। আচ্ছা, এখানে আমরা সেই রিলেটেড কিছু প্রবলেম করবো, অসমতা সমাধান করবো, বাট এগুলো মডুলাস ছাড়া, ঠিক আছে? সমাধান মডুলাস ছাড়া এবং একটু বড় প্রবলেম গুলো করবো। এগুলো করার একটা কমন টেকনিক বলবো, এগুলো তুমি মডুলাসের ক্ষেত্রে ইউজ করতে পারো, সকল ক্ষেত্রে। এবং তুমি আমাদের যে ফার্স্ট পেপার যে ফাংশন চ্যাপ্টারটা পড়তে, সেখানে ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে যখন আমাদের এই রুটের ভিতরে কিছু একটা আসতো, স্কোয়ার রাশি, সেটার ক্ষেত্রে যেভাবে করতাম সবাই একই নিয়মে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো করি। আমরা আমরা একটা প্রবলেম নেই, একটু ডিফিকাল্ট। ধরো x+2 ডিভাইডেড বাই x+1 ইজ গ্রেটার দেন x-3 ডিভাইডেড বাই x-4। এটা যদি হয় তাহলে x এর সমাধান করতে বলছে। x এর সমাধান মানে কি, x এর কোন মানগুলো বসাইলে এই জিনিসটা সত্য হবে, ঠিক আছে? সেই মানগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। সেটা সমাধান কিভাবে করে চলো দেখি। সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে x এর রাশিগুলোকে এক সাইডে নিয়ে আসবা, তারপরে লসাগু করবা। তাহলে আমরা x এর রাশিগুলো কি, x+2 ডিভাইডেড বাই x+1, আর রাইট হ্যান্ড সাইডে যে x এর রাশিটা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, x-3 ডিভাইডেড বাই x-4। হ্যাঁ, আমাদের বলো। ক্ষেত্রে ক্রস গুণন করা যায় না? ক্রস গুণনও করতে পারো, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। ক্রস গুণন করতে পারো ইচ্ছা। সো এখন যদি আমরা এখানে লসাগু করি, লসাগু করলে কি আসবে দেখো তো, লসাগু করলে নিচে আসবে x+1 ইন্টু x-4, আর উপরে কি আসবে, উপরে আসতেছে হচ্ছে x+2 ইন্টু x-4 মাইনাস এখানে আসতেছে হচ্ছে x-3 ইন্টু x+1। ওকে, এই জিনিসটা আসতেছে। এখন যদি ক্যালকুলেশন করি, আমরা উপরে ক্যালকুলেশন করলে কি পাবো, x+2 আর x-4 কে যদি গুণ করি, আমরা এখানে পাবো দেখো x এর সাথে x এর গুণ হবে x² -4 এর গুণ হইলে -4x, +2 এর গুণ হইলে +2x, 2 আর -4 এর গুণ হইলে -8। সেটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, দেন মাইনাস x-3 এর সাথে x+1 এর গুণ করবো, সিমিলার ওয়েতে x² + x -3x -3 শেষ। আর নিচে পড়ে থাকতেছে x+1 ইন্টু x-4 ইজ গ্রেটার দেন 0। এখন যদি আমরা ব্র্যাকেট দুইটা উঠায় দেই, দেখো তো কি থাকতেছে, এটার ব্র্যাকেট উঠে দিলাম, এটার ব্র্যাকেট যদি উঠে দিই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে এই প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, x² -3x ছিল না? হ্যাঁ, -3x হয়ে যাবে কি +3x, ঠিক আছে? আর প্লাস x ছিল সেটা হয়ে যাবে -x, দেন আমাদের -3 ছিল সেটা হয়ে যাবে +3। আচ্ছা, এবার যদি ক্যালকুলেশন করি দেখো, +x² -x² কাটা, দেন আমাদের এখানে কত থাকতেছে,
এখানে 2x আর 3x মিলে হচ্ছে 5x, এদিকে আবার -4x আর -x মিলে হচ্ছে -5x। তো +5x -5x কাটাকাটি, তো আমাদের x এর কোনো রাশি থাকতেছে না। আর এখানে -8 আর এখানে আছে হচ্ছে +3, -8 আর +3 মিলে হচ্ছে -5। আর নিচে থাকতেছে হচ্ছে x + 1 ইন্টু x - 4 ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এখন আমরা সমাধান কিভাবে করব? এটা কমন নিয়ম বলতেছি, এই কমন নিয়মটা সব জায়গায় অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সব জায়গায় কমনলি অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। এই ধরনের প্রবলেম যখনই দেখবা, দুইটা জিনিসের গুণফল 0 থেকে বড়, দুইটা জিনিসের গুণফল 0 থেকে ছোট, এখন তুমি x এর মান বের করতে হবে। তো অনেকে অনেক শর্টকাট বলবে, শর্টকাট তো আমিও বলছিলাম যে দুইটা জিনিসের গুণফল যখন 0 থেকে বড় হয় তখন কিভাবে করবা, গুণফল 0 থেকে ছোট হইলে কিভাবে করবা, শর্টকাট আছে, শর্টকাট অ্যাভেলেবল শর্টকাট আছে। সো সেখানে না যাই, আমরা এই প্রবলেমটাকে কিভাবে থিওরিটিক্যালি কিভাবে আমরা এটাকে আসলে অ্যান্সারটা আনি সেটা দেখি। তার আগে একটা কাজ করি, এখানে ধরো -5 আছে, তো আমরা এটাকে প্লাসের রাশি বানানোর চেষ্টা করি। তো প্লাসের রাশি আমি যদি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এই লেফট হ্যান্ড সাইডের মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর রাইট হ্যান্ড সাইডে 0 কে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি 0 0ই থাকবে। চিহ্নটা বলো তো, চিহ্ন কি চেঞ্জ হবে নাকি হবে না? -1 দ্বারা গুণ করলে দশমিক দিক পরিবর্তন হওয়ার কথা। হ্যাঁ, চিহ্নটা তাহলে গ্রেটার দেন হয়ে যাবে, লেস দেনের জায়গায়, সরি এটা গ্রেটার দেন ছিল, এটা লেস দেন হয়ে গেল, ঠিক আছে? তাহলে চিহ্নটা চেঞ্জ হলো। তো তোমরা যেটা করো সবসময় একটা সংখ্যা রেখা বানাবা। সংখ্যা রেখা বানানোর পর তোমার উৎপাদক কারাগার আছে দেখবা, উৎপাদক আছে x + 1 আর x - 4, অলওয়েজ কিন্তু উৎপাদকে আগে নিয়ে আনতে হবে। তাহলে তুমি যেটা করবা, x + 1 এর জন্য x + 1 = 0 ধরবা, x - 4 = 0 ধরবা। তাহলে x + 1 = 0 হয়, তাহলে x = কি -1 না? x = -1। সংখ্যা রেখার মধ্যে -1 বলতে একটা বিন্দু তুমি চুজ করবা, তাহলে এই যে -1। আর x - 4 যদি 0 হয়, তাহলে x কি, x হচ্ছে +4 না? সংখ্যা রেখার মধ্যে +4 বলতে একটা বিন্দু তুমি চুজ করবা, ঠিক আছে? তাহলে দেখো তো, এখন তুমি সংখ্যা রেখাটাকে 3টা ভাগে ভাগ করছো। সংখ্যা রেখাটাকে এখন তুমি কি করলা, 3টা ভাগে ভাগ করলাম। তাহলে একটা হচ্ছে -1 থেকে ছোট, এই রিজিয়নটু, আরেকটা হচ্ছে +1 -1 আর +4 এর মাঝখানের রিজিয়ন, আর একটা হচ্ছে +4 থেকে বড়। এখন তোমার সলিউশন এই 3টা রিজিয়নের যে কোনো একটা অথবা যে কোনো 2টা রিজিয়নের মধ্যে তোমার সলিউশন এক্সিস্ট করবে। কারণ সেই রিজিয়নটা বের করবা কিভাবে, ভেরি সিম্পল। এখন আমি এই অংশটুকু মুছে দিই, নাকি একটু ছোট করে ফেলে দেবো? এখন তো আর খুবই সহজ, তুমি একটা জিনিস দেখো, প্রথমে তুমি যেটা করবা, -1 থেকে ছোট এই রিজিয়নের যে কোনো একটা সংখ্যা তুমি চুজ করো, যে কোনো একটা সংখ্যা চুজ করে তুমি এই অসমতার মধ্যে তুমি এক্স এর জায়গায় বসাও। বসানোর পরে তুমি যদি দেখো অ্যাবস্ট্রাক্ট কিছু আসে নাই, এবং যেই জিনিসটা আসার কথা এক্সপেক্টেড কিছুই আসছে, তখন তুমি বলবা যে না, এই রিজিয়নটা আমার একটা সলিউশন হবে। তো সেটা আমি কেমন বলতেছি, যেমন বলো তো, -1 থেকে ছোট একটা সংখ্যা আমাকে বলো, -1 থেকে ছোট একটা সংখ্যা কি হইতে পারে? -2। -2 হইতে পারে। আচ্ছা, -2 তোমরা একটা কাজ করো, এখানে এক্স এর জায়গায় বসাও। এক্স এর জায়গায় যদি -2 বসো, তাহলে কত আসে দেখো তো? -2, এই এক্স এর জায়গায় যদি -2 বসো, কত আসে? গুণ করলে কত আসে আলটিমেটলি বলো তো? 6 কত আসতেছে? +6 5/6 আসতেছে। 6 আসে 6 5/6 আসতেছে। হ্যাঁ, 5/6। আচ্ছা বলো তো, 5 তার মানে কি দাঁড়াচ্ছে? 5/6 ইজ লেস দেন 0 দাঁড়াচ্ছে না? বাট এই জিনিসটা কি সত্য নাকি এটা একটা অ্যাবসার্ড জিনিস? এটা কি সত্য অ্যাবসার্ড নাকি জিনিস, ভুল? মিথ্যা। অ্যাবসার্ড জিনিস। মিথ্যা। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে -1 থেকে ছোট এক্স এর কোনো ভ্যালুই হবে না, এই রিজিয়নটুকু আমার সলিউশনের মধ্যে আসবেই না, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি -1 থেকে বড় আর +4 থেকে ছোট এই রিজিয়ন নিয়ে আমরা কাজ করি, দেখি এবার এই রিজিয়নটা আমার সলিউশন হয় কিনা। -1 থেকে বড় এবং +4 থেকে ছোট, এখানে একটা সংখ্যা বলো, সংখ্যা কত হইতে পারে? ভাই জিরোই বসাই 1 হইতে পারে। আচ্ছা ধরো 0 বসা দে, 0 বসাই দিলাম। 0 বসাই দিলে কত আসে? 5/0 + 1 ইন্টু 0 - 4। আচ্ছা, গুণ করলে কত আসে দেখো তো? -4 -5/4 হ্যাঁ -5। আচ্ছা, -5/4 কি 0 থেকে ছোট? হ্যাঁ, জি ভাইয়া। অবভিয়াসলি এটা 0 থেকেই ছোট। তাহলে -5/4 যদি 0 থেকে ছোট, আমরা বুঝলাম যে -1 থেকে 4 এর মাঝখানে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা একটা ভ্যালিড রিজিয়ন। তাহলে আমার সলিউশনের মধ্যে -1 থেকে 4 এর মাঝখানের যে এক্স এর মানগুলো পসিবল, সেই মানগুলো আসবে। আমি তোমাদেরকে শুরুর একটা ক্লাসে বলছিলাম, আমরা যখন সমতার সমাধান করি, যে মনে করো
এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তুমি পরের লাইনে কি বলবা, মাঝখানে কিন্তু সমতা দিছি, সমান সমান চিহ্ন দিছি, তুমি পরের লাইনে বলবা এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। সমতার যে ইকুয়েশন গুলো থাকে, ইকুয়েশন গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর নির্দিষ্ট মান আসে তোমার সমাধান হিসেবে, আর অসমতার ক্ষেত্রে কিন্তু এক্স এর নির্দিষ্ট মান আসে না, বরং এক্স এর একটা ইন্টারভাল আসে, একটা রিজিয়ন আসে, ইন্টারভাল আসে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ইন্টারভাল পেলাম মাইনাস ওয়ান থেকে ফোর, এই ইন্টারভালটা হচ্ছে আমার সমাধানের মধ্যে আসছে, এটা হবে এক্স এর একটা সমাধান। এখন আমরা দেখি ফোর থেকে বড় এরা এক্স এর সমাধান হয় কিনা। ফোর থেকে একটা বড় একটা সংখ্যা মনে করো ফাইভ, ফাইভ বসায় দেখো তো, এই রিজিয়নের মধ্যে ফাইভ বসায় দেখো তো, 5/6 আসে। জিরো থেকে হয় না। 5/6, 5/6 কি জিরো থেকে বড় না ছোট? জিরো থেকে ছোট আসতে, মানে এটা অ্যাবসার্ড জিনিস হয়ে গেছে, ঠিক না? আমরা জানি 5/6 জিরো থেকে বড়, কিন্তু আমাদের এই অসমতার মধ্যে 5/6 ইজ লেস দেন জিরো আসতেছে, যে জিনিসটা কখনোই সম্ভব না। মানে আমরা বুঝলাম যে আমাদের ফোর থেকে বড় যে রিজিয়নটুকু আছে, যে ইন্টারভালটুকু আছে, এই ইন্টারভালটুকু আমার সলিউশনের মধ্যে আসবে না। তার মানে আমি যে অসমতাটা নিয়ে কাজ করতেছিলাম, এই অসমতার সমাধান কি হবে, এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান অ্যান্ড এক্স ইজ লেস দেন ফোর। এটাই হবে আমার নির্ণয় অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? লিখবো তোমাদের এই কিভাবে ধরনের এটা? অসমতা, হ্যাঁ কি লিখবো এই ধরনের কিভাবে? অসমতা কিভাবে করবা বুঝতে পারছো? আচ্ছা লিখবা কিভাবে, ঠিক আছে, এটা লেখার একটা সুন্দর টেকনিক আছে। তো এটা এবার আমি একটা, তাহলে এই প্রবলেমটাকে বুঝতে পারছো কিনা বলো, তাহলে আমি আরেকটা প্রবলেম করবো যেটাকে আমি একদম প্রপার ওয়েতে করে দেখাবো। জি ভাইয়া এই প্রবলেমটা বুঝতে পারছো না কিভাবে করবা? তোমাদের যেভাবেই দেওয়া থাকুক তোমরা কি করবে, সিম্পলিফাই করবা, লসাগু করবা, এবং আলটিমেটলি তোমাদের উৎপাদক 5টা থাকুক 6টা থাকুক, যদি 6টা উৎপাদক থাকে 6টার এভাবে ভাগ হবে। দেখো 2টা উৎপাদক যখন ছিল তখন আমরা কি করলাম, 3টা রিজিয়নে ভাগ করলাম না টোটাল সংখ্যা রেখাটাকে। আমার যদি উৎপাদক সংখ্যা এখানে বেশি থাকতো, সংখ্যা রেখাটাকে আমি আরো বেশি বেশি রিজিয়নে ভাগ করতাম, ঠিক না? আর তো কিছু, আর ডিফারেন্ট কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তাহলে কি এবার চলো, কোশ্চেন দেখেই অ্যান্সার বলে দিতে পারবো না? হ্যাঁ কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারবা। বাট ধরো রিটেনের জন্য আসলো, রিটেনের জন্য প্রিভিয়াসলি বিভিন্ন বোর্ডে এগুলা এই প্রবলেমগুলো আসছে, রিটেনের জন্য আসলে তুমি কি করবা, আমি একটা প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা গত 2018 সালে 4টা বোর্ডের মধ্যে একসাথে আসছিল, এই প্রবলেমটা এবার আমি একটু প্রপার ওয়েতে করি, ঠিক আছে? যে তোমরা রিটেনের জন্য কিভাবে লিখবা, 2x + 1 ইন্টু x - 1 ইন্টু x - 3 ইজ লেস দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এই প্রবলেমের জন্য বলছে যে এবার x এর সমাধান বের করতে বলছে। আচ্ছা তাহলে আমার এখানে 3টা উৎপাদক আছে, ডাজন্ট ম্যাটার। আমি প্রথমে কি করব, 2x + 1 = 0 ধরবো, x - 1 = 0 ধরবো, x - 3 = 0 ধরবো। তাহলে 2x + 1 = 0 ধরলে x = কত আসে বলো তো, -1/2। x - 1 = 0 ধরলে x আসে +1, x - 3 = 0 ধরলে x আসে +3, ঠিক আছে? তো প্রথমে তো তোমরা এই কাজটুকু করবা। আচ্ছা এই কাজটুকু করে নিলাম। এবার তোমরা একটা ছক করবা, এবার তোমরা কি করবা, একটা ছক করবা। আচ্ছা এই কাজটুকু না, এটা তোমরা চাইলে নিজেরা আলাদাভাবেও তোমরা করতে পারো। এবার একটা সংখ্যা রেখা বানাও, ঠিক আছে? সংখ্যা রেখা বানাও, সংখ্যা রেখার মধ্যে একদম মিডল একটা জায়গার মধ্যে থাকবে জিরো বিন্দুটা। আচ্ছা জিরোকে আমার দেওয়া দরকার নেই, আমরা just এই বিন্দুগুলো নিই। -1/2 একটা বিন্দু, -1/2 একটা বিন্দু আমি এই জায়গায় নিলাম, -1/2। +1টা তাহলে ডান দিকের কোথাও হবে, +1টা এমন একটা জায়গায় নিলাম। +3টা 1 থেকেও বড়, আরো ডান দিকে কোথাও হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে টোটাল কয়টা রিজিয়ন হলো, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, টোটাল 4টা ইন্টারভাল তৈরি হলো। এখন আমি দেখব এই 4টা ইন্টারভালের মধ্যে কোন ইন্টারভালটা আমার সলিউশন হয়। তাহলে চলো সেটাকে আমরা বোর্ডের প্রপার নিয়ম অনুযায়ী করি। সো প্রপার নিয়ম অনুযায়ী তোমাদের কি করতে হবে, প্রথমে এরকম একটা বক্স করতে হবে। ওয়েট, একটা বক্স করি, এভাবে একটা বক্স করবা, ওকে? দেন প্রথম কলামের মধ্যে তোমরা শর্তগুলো বসাবা। এখানে তোমরা বসাবো শর্ত, মানে আমরা যে প্রবলেমটা একটু আগে করছি সেটাকে আমরা আর একটু উঠায় লিখছি, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা শর্তগুলা লিখবা, তারপরে লিখবা তোমার উৎপাদক। উৎপাদকগুলো কি কি দেখো তো, আমাদের উৎপাদক কোনটা, কয়টা ছিল উৎপাদক, ছিল 2x + 1 একটা উৎপাদক, x - 1 আরেকটা উৎপাদক, x - 3 হচ্ছে একটা উৎপাদক। তাহলে এই 3টা উৎপাদকের জন্য 3টা ঘর করব। একটা হচ্ছে 2x + 1, আরেকটা উৎপাদক কি x - 1, আরেকটা উৎপাদক কি x - 3।
তারপরে লাস্টে তুমি এই তিনটার গুণফলটা লিখবা, কারণ কি তোমার তো উৎপাদক হিসেবে এই তিনটার গুণফল ছিল 2x + 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, এবার লিখলাম। তো প্রথম শর্ত বলো তো, আমরা প্রথমে কোন রিজিয়নটার জন্য চেক করব? আমরা -½ থেকে ছোট, এই যে ব্লু একটা রিজিয়ন আমি চুজ করছি, -½ থেকে ছোট এই রিজিয়নের জন্য আমরা চেক করব। এই টোটাল যে তিনটা, এই যে আমাদের এই রিজিয়নের জন্য আমরা দেখবো যে এই তিনজনের গুণফল 0 থেকে ছোট হয় কিনা। এই তিনজনের গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে ওই রিজিয়নটা আমার সলিউশন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে শর্ত হচ্ছে -½ থেকে ছোট, এক্স ইজ লেস দেন -½ এটা হচ্ছে একটা রিজিয়ন। আচ্ছা বলো, এক্স যদি -½ থেকে ছোট বসাও, বলো তো এক্স -½ থেকে ছোট একটা সংখ্যা কি হইতে পারে? -1 হইতে পারে না? আচ্ছা, -1 বসে আমাকে বলো তো, -1 যদি বসাই তাহলে 2x + 1 এটার চিহ্ন কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে। তাহলে -½ থেকে ছোট একটা সংখ্যা যদি আমি বসাই বা যে কোনো সংখ্যা যদি বসাই, তাহলে 2x + 1 এই উৎপাদকের চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে। আচ্ছা, x - 1 এর চিহ্নটা কি হবে? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। শিওর পজিটিভ হবে x - 1? মাইনাস -1 যদি তুমি বসাও, -1 -2 হচ্ছে না, তাহলে নেগেটিভ হচ্ছে। x - 3 নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এখন আমাকে বলো, তিনটা নেগেটিভ সংখ্যা যদি তুমি গুণ করো, তুমি আলটিমেটলি নেগেটিভ কি পাবা? হবে। নেগেটিভ। নেগেটিভ সংখ্যাই পাবা। আচ্ছা বলো তো, নেগেটিভ সংখ্যাগুলো 0 থেকে বড় না 0 থেকে ছোট? ছোট। ছোট। আচ্ছা, তার মানে এরা আমি যদি x এর মান যদি -½ থেকে ছোট নেই, অর্থাৎ -1 নেই, -2 নেই, তখন আমাদের এই তিনজনের গুণফল ইজ ইকুয়াল টু আলটিমেটলি নেগেটিভ হবে। এদের তিনজনের গুণফল কি হবে? এদের তিনজনের গুণফল নেগেটিভ হবে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা বলো তো, নেগেটিভ হইলে এদের তিনজনের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি আমাদের সলিউশন হবে কি হবে না? হবে। আমাদের সলিউশন কিন্তু হবে। তার মানে এই যে -½ থেকে ছোট, এটা আমাদের সলিউশনের মধ্যে আসবে। এবার আমরা দেখি আমাদের সলিউশনের মধ্যে আর কোন কোন রিজিয়ন আসে। আমাদের আরেকটা রিজিয়ন আসবে, সেটা হচ্ছে -½ থেকে +1 এর মাঝখানে। সলিউশন আরেকটা রিজিয়ন কি? -½ থেকে +1 এর মাঝখানে। আচ্ছা, -½ থেকে +1 এর মাঝখানে একটা সংখ্যা কি হইতে পারে? 0 হইতে পারে না? আচ্ছা, 0 যদি বসায় দেই তাহলে বলো তো প্রথম 2x + 1 টা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ। প্লাস হবে। আর x - 1 টা কি প্লাস হবে না মাইনাস হবে? নেগেটিভ। মাইনাস। মাইনাস হবে। আর x - 3 টা কি প্লাস হবে না মাইনাস হবে? নেগেটিভ। মাইনাস। মাইনাস হবে। আচ্ছা, এদের গুণফল কি হবে আলটিমেটলি? পজিটিভ। প্লাস। প্লাস বা পজিটিভ। আচ্ছা, প্লাস হলে কি তুমি তাকে সলিউশনের মধ্যে নিবা? না। নিবা না, কারণ তোমার আমাদের টার্গেট হচ্ছে এদের তিনজনের গুণফল ইজ ইকুয়াল টু কি হইতে হবে? এদের তিনজনের গুণফলটা 0 থেকে ছোট হইতে হবে। 0 থেকে ছোট মানে এদের তিনজনের গুণফলটা নেগেটিভ হইতে হবে। আমরা পাইলাম যদি 0 বা -½ 0 থেকে থেকে 1 এর ছোট মাঝখানে, লিখছেন না ভাই? হ্যাঁ 0 বা 0 থেকে ছোট। 0 হইলো জিনিসটা ভ্যালিড হবে আর কি, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, তাহলে আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে দরকার নেই গ্রেটার দেন ইকুয়াল, ওকে ওয়েট, ঠিক আছে? তাহলে এখন আমরা তাহলে যেটা বুঝলাম যে -½ থেকে শুরু করে +1 এই জায়গাটুকু আমাদের সলিউশনের মধ্যে আসতে পারতেছে না, কারণ -½ আর +1 এর মাঝখানে কোনো সংখ্যা যদি আমরা বসাই, সেই জায়গার ভ্যালুটা কি আসতেছে? ভ্যালুটা হয়ে যাচ্ছে পজিটিভ একটা ভ্যালু। কিন্তু পজিটিভ সংখ্যা তো আমাদের দরকার নেই, পজিটিভ সংখ্যা তো আমাদের সলিউশনের মধ্যে নিব না আমরা, কারণ আমাদের এই তিনজনের গুণফল ইজ ইকুয়াল টু আমাদেরকে নেগেটিভ রাখতে হবে। কিন্তু এদের তিনজনের গুণফল পজিটিভ হয়ে যাচ্ছে কখন? যখন আমার x এর মানটা -½ থেকে +1 এর মাঝখানে থাকতেছে। তার মানে আমরা এই সলিউশনটাকে এটাকে বাদ দিচ্ছি, এটাকে আমরা নিতে পারবো না। এবার আমরা থার্ড আরেকটা রিজন দেখি, সেটা হচ্ছে 1 থেকে বড় এবং 3 থেকে ছোট। 1 আর 3 থেকে 3 এর মাঝখানে, 2 1 আর 3 এর মাঝখানে 2। আচ্ছা, 2 যদি বসাই তাহলে বলো তো প্রথমটা কি হবে? পজিটিভ। পজিটিভ। দ্বিতীয়টা কি হবে? পজিটিভ। পজিটিভ। তৃতীয়টা কি হবে? নেগেটিভ। 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 তাহলে আবার কি নেগেটিভ আসতেছে না আলটিমেটলি? জি ভাই। এটারে কিন্তু আমরা সলিউশনের মধ্যে নিব। তাহলে 1 থেকে বড় আর 3 থেকে ছোট এটাও আমাদের সলিউশনের মধ্যে আসবে। এটাকে আমি ব্লু কালার করি, ঠিক আছে? তাহলে এই রিজনটাও আমার সলিউশনের মধ্যে আসবে। এবার আসো 3 থেকে বড়, 3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত এই রিজনটা আমার সলিউশনের মধ্যে আসে কিনা দেখি। মানে এটা হচ্ছে তুমি বোর্ডের যদি তোমার রিটেনের জন্য আসে তখন তুমি এভাবে করবে, আর যদি রিটেনের জন্য না আসে এত বক্স করার দরকার নেই, ডিরেক্ট সংখ্যা রেখে আঁকবা, সংখ্যা রেখে আমাদের ডিরেক্ট সলিউশন বের করে এমসিকিউর জন্য যদি আসে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো x হচ্ছে 3 থেকে বড়। আচ্ছা, x যদি 3 থেকে বড় হয়, ধরো 4 তুমি বসালে x থেকে 4 যদি বসা তাহলে কি আসবে? প্রথম অংশটুকু আসবে পজিটিভ,
এক্স এর জায়গায় 4 বসাও, 2x + 1 পজিটিভ, এক্স এর জায়গায় 4 বসাও, সব x - 1 পজিটিভ। কি আসবে? হ্যাঁ। সব পজিটিভ আলটিমেটলি পজিটিভ, যেটাকে আমি সলিউশনের মধ্যে রাখবো না, সলিউশনের মধ্যে যেটাকে আমি রাখতে পারবো না। ওকে, তাহলে আমরা আলটিমেটলি আমাদের সলিউশন কি পাইলাম? তো আমরা আলটিমেটলি আমাদের সলিউশন পেয়ে গেলাম। সলিউশন হচ্ছে আমাদের দুইটা রিজন আসছে। দুইটা রিজন কি কি? হয় আমাদের এক্স এর একটা মান আসছে কত, এটাও তো আমাদের সলিউশনের মধ্যে আসছে। হ্যাঁ, একটা আসছে যে হয় এক্স হচ্ছে -1/2 থেকে ছোট হবে, অথবা এক্স আমি কোথায় নিব, এক্স হচ্ছে 1 আর 3 এর মাঝখানে আসবে। ঠিক আছে, এই দুইটা জায়গায় যদি এক্স থাকে তখন আমি কি বলতে পারবো, এটা আমার সলিউশনের মধ্যে আসবে। ঠিক আছে, এই দুইটা জায়গায় যদি এক্স থাকে তখন সেই এক্সটা আমার সলিউশনের মধ্যে আসবে। ওকে, আর 1 আর কত, 1 আর 3 হ্যাঁ, -1/2 তো মাঝখানে। গ্রহণযোগ্য হবে না তাহলে। কোনটা কোনটা? এক্স এর মান -1/2 থেকে ছোট অথবা -1/2 তো হতে পারে। না 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 -1/2 গ্রহণযোগ্য হবে। এখানে -1/2 গ্রহণযোগ্য হওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমার গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু দিছে। আমি যদি এক্স এর জায়গায় -1/2 বসায় দেই, এই পুরো জিনিসটার মান কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো 0 হইলেও জিনিসটা ভ্যালিড হবে। তাহলে ভাই নিচের অসমতে এই জন্য আমরা নিচে একটা দাগ হবে। হ্যাঁ, সেখানে আমরা এখানে একটা দাগ দিব। আর এক্স এর মান 1 থেকে 1 এর সমান আর 3 এর সমান, এটাও হবে। 3 আর 1 এর সমান হবে। 3 বসাইলেও আলটিমেটলি 0 হচ্ছে, 1 বসাইলেও 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অসমতা রিলেটেড সকল প্রবলেম মোটামুটি শেষ। তো এই রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে তোমরা পারবে না। ইনশাআল্লাহ। এখন ধরো তোমাদেরকে আমি কিছু বোর্ডের প্রবলেম দেই, আগের বছরগুলোতে আসছে, এগুলো তোমরা এইচডব্লিউ হিসেবে করবে। x - 2 ডিভাইডেড বাই x ইজ গ্রেটার দেন x + 1 ডিভাইডেড বাই x + 2। ঠিক আছে, এটাকে সমাধান করবা সিমিলার ওয়েতে। ঠিক আছে, এটা করবা। ধরো আরেকটা দিলাম 2x + 3 ডিভাইডেড বাই x - 3 ইজ লেস দেন x + 3। এটাকেও করো, ঠিক আছে, এটাকেও সমাধান করো। ওকে, তাহলে এগুলো তোমরা এইচডব্লিউ হিসেবে করো। আচ্ছা, এখন আমাদের কিছু প্রমাণ বাকি আছে, প্রুফ। এই প্রমাণগুলো করব, ম্যাথমেটিক্সে কিভাবে প্রমাণ করে সেই জিনিসটা একটু দেখব। ঠিক আছে, তো এই প্রমাণের কয়েকটা ধরো 4-5টা প্রবলেম করলেই আমাদের এই চ্যাপ্টারটুকু শেষ। আমরা নেক্সট ডেতে এমসিকিউ গুলো সলভ করলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম দিয়ে শুরু করি, যেটা অনেকবার বোর্ডে আসছে। প্রুফ করতে বলছে কি, a * 0 = 0। এই জিনিসটাকে প্রমাণ করতে বলছে। খুব হাস্যকর লাগতেছে তোমাদের কাছে, ঠিক আছে, কারণ হচ্ছে তোমরা এই জিনিসটা সবসময় জানো, যে কোনো সংখ্যাকে 0 এর সাথে গুণ করলে 0ই হয়। এবার প্রমাণ করার কি আছে, বাট কেন 0 হয়, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। ঠিক আছে, তো আমরা সেই জিনিসটা তো দেখাবো। আচ্ছা, এখন প্রমাণ করতে গিয়ে আমরা স্টার্টটা কিভাবে করবো, এই প্রমাণটা কাইন্ড অফ একটা মুখস্থ একটা অ্যাপ্রোচ অনেকটাই। তো তুমি অন্য অ্যাপ্রোচে শুরু করতে পারো, শুরু করে আলটিমেটলি যদি প্রমাণ পর্যন্ত যাইতে পারো কোনো সমস্যা নেই। একটা মুখস্থ অ্যাপ্রোচ হচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে যখন তুমি প্রত্যেকটা স্টেপ লিখবা, প্রত্যেকটা স্টেপের পাশে তার থার্ড ব্র্যাকেটের নোটেশনটা দিতে হবে, যে তুমি এই স্টেপ থেকে তার পরের স্টেপে কিভাবে গেলা, মানে কোন এক্সিওমকে ইউজ করে গেলাম, সেই এক্সামগুলো পাশে লিখতে হবে। আমরা প্রমাণটা শুরু করি। আমরা সর্বপ্রথম যেটা জানি সেটা হচ্ছে, যে কোনো একটা সংখ্যা 1 যদি বলি, সেই সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি, 0 যোগ করলে আলটিমেটলি সেই সংখ্যাটা কত হয়, 1 হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা কোন এক্সিওম থেকে জানি, তোমরা কি বলতে পারো? ওই যে যোগের অনন্যতা, যোগের অভেদক, 0 কে যোগ করা আর অনন্যতা হচ্ছে একই জিনিস যোগ করলে সমস্যা হয় না, ওটা হচ্ছে অনন্যতা। এটা হচ্ছে যোগের অভেদক থেকে আমরা জানি এই জিনিসটা। ভাই সবগুলোর নাম লিখতে হবে? সবগুলোর নাম লিখতে হবে, কারণ তুমি তোমার এই a * 0 = 0 পরের লাইনে লিখে দিলে তো তোমার এখানে এই প্রবলেমগুলো আছে তোমার 4 মার্কসের জন্য। 4 মার্কসের জন্য তোমার প্রত্যেকটা নাম লিখতে হবে। ঠিক আছে, 1 + 0 = 1। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারলাম যোগের অভেদক থেকে, আমরা সেটা জানি। আমাদের টার্গেট হলো আলটিমেটলি a * 0 = রাইট হ্যান্ড সাইডে 0 আনবো। সেটার জন্য আমরা কি করব, উভয় পাশে a কে গুণ করে দিব। 1 + 0
আর এখানে আমরা লিখতে পারি a ইন্টু 1। আচ্ছা, উভয় পাশে একই সংখ্যাকে গুণ করলে আমার মাঝখানের ইকুয়াল চিহ্নটা সেম থাকে, ইকুয়াল চিহ্নের কোনো সমস্যা হয় না। এই একটা এক্সিওমের সাহায্যে বা একটা যে এক্সিওমের সাহায্যে লিখতে পারি সেটা কোন এক্সিওম বলতে পারো? গুণের অনন্যতা। ভেরি গুড, গুণের অনন্যতা। গুণের অনন্যতা হচ্ছে যে একই জিনিস যদি তুমি উভয় পাশে গুণ করো, তোমার মাঝখানের চিহ্নে কোনো সমস্যা হবে না। মানে যেটা আমরা সবসময় করি, যে ধরো 2x ইজ ইকুয়াল টু, যদি ধরো এমন থাকলো যে 2x ইজ ইকুয়াল টু ধরো 4, তোমার পরের লাইনে কি করো, x ইজ ইকুয়াল টু লেখো 2, কারণ তুমি উভয় পাশে কি করছো, উভয় পাশে তুমি হাফ দিয়ে গুণ করছো। হাফ দিয়ে গুণ করার কারণে তোমার লেফট হ্যান্ড সাইডে কি হয়ে গেছে, x হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে 2 হয়ে গেছে। এই জিনিসটা আসলে কেন সত্য? কারণ আমরা জানি গুণের অনন্যতা সত্য। গুণের অনন্যতা হচ্ছে তুমি একটা সমান চিহ্নের উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করলে তোমার ইকুয়েশনের কোনো চেঞ্জ হয় না। তাহলে এই গুণের অনন্যতাটাকে ব্যবহার করে আমরা উভয় পাশে সবসময় একই জিনিস গুণ করতে পারি। কিন্তু আমরা জানি আমরা গুণ করতে পারি, কিন্তু কেন গুণ করতে পারি সেই জিনিসটা আমরা শিখি নাই বা শেখানো হয় নাই। সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি লেভেলগুলোতে যদি ম্যাথ নিয়ে পড়ালেখা করো সেখানে তোমরা শিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একই এ দিয়ে গুণ করলাম, গুণ করলে কোনো সমস্যা হয় নাই আমাদের, কারণ আমরা একই জিনিস দিয়ে গুণ করছি। আচ্ছা, এর পরের লাইনে আমি যদি এই কাজটা করি যে a ইন্টু 1 লিখি প্লাস a ইন্টু 0 লিখি, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে a ইন্টু 1ই রাখলাম। এইখানে যে ব্র্যাকেটটা চেঞ্জ করে আমি a ইন্টু 1 যোগ a ইন্টু 0 লিখলাম, এই কাজটা আমি কোন নীতির বলে করতে পারছি, ডিস্ট্রিবিউশন কোন স্বীকার্যর বলে? ভেরি গুড, বন্টন ডিস্ট্রিবিউশন ল, এটাকে বলা হয় বাংলায় বলা হয় বন্টন। বন্টন বিধি। বন্টন বিধি, ঠিক আছে? বন্টন বিধি অনুযায়ী আমি এই কাজটা করতে পারছি। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। বন্টন বিধি যোগ আর গুণ দুইটা তো সেম না প্রায়? কাইন্ড অফ সেম, অনেকটাই সেম। আচ্ছা, এরপরের লাইনে যদি আমি a ইন্টু 1 এর পরিবর্তে শুধু a বসায় দিই, আমরা কিন্তু a এর সাথে 1 কে গুণ করলে এই লেখা যায়। আমরা তো এই জিনিসটা লিখলাম, কিন্তু কিসের বেসিসে লিখলাম? আর রাইট হ্যান্ড সাইডেও a ইন্টু 1 এর পরিবর্তে আমরা এই বসায় দিলাম, এটা কিসের বেসিসে লিখলাম? অভেদক, গুণের অভেদক। ভেরি গুড। আমরা জানি গুণের অভেদক হচ্ছে 1, সেই 1 যদি আমরা উভয় পাশে কোনো সংখ্যার সাথে 1 গুণ থাকলে সেই সংখ্যার কোনো চেঞ্জ হয় না, সেই সংখ্যাটা আবার ফেরত আসে। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি গুণের অভেদক থেকে। গুণের অভেদক থেকে আমি এই জিনিসটা লেখার অনুমতি পাইছি। আচ্ছা, এখন আমি লেফট হ্যান্ড সাইডে আমি মাইনাস এ যোগ করলাম, মাইনাস এ যোগ যেই রাশিটুকু আছে পুরোটা লিখলাম a প্লাস a ইন্টু 0। আবার আমি রাইট হ্যান্ড সাইডেও a এর সাথে মাইনাস a কে যোগ করলাম, আমি উভয় পাশে মাইনাস a কে যোগ করলাম। মাইনাস এটাকে আগে লিখি তাহলে তোমরা বুঝতে পারবো যোগ যে হয়েছে। মাইনাস a আগে থেকে a পড়েছিল, তাহলে a যোগ করলাম। উভয় পাশে আমি একই সংখ্যা যোগ করতে পারছি, এটা কি? যোগের অনন্যতা। উভয় পাশে আমি একই সংখ্যাকে যোগ করতে পারছি, এটাকে বলা হয় যোগের অনন্যতা। যোগের অনন্যতার নিয়ম অনুযায়ী আমি উভয় পাশে একই জিনিসকে যোগ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তারপরের লাইনে আসো। ভাই এই যে মাইনাস এ আছে, হ্যাঁ বলো। এটা সংযোগ বিধিটা না? উভয় পাশে না, একই সংখ্যা। আমি দেখো আমার কাছে এখানে এ ছিল না, মাইনাস এটা ছিল না, আমি উভয় পাশে মাইনাস এ কে নিয়ে আসছি। উভয় পাশে মাইনাস এ একই জিনিস যখন আমি উভয় পাশে যোগ করি সেটাকে বলা হয় যোগের অনন্যতা। গুণের অনন্যতা কি ছিল? একই জিনিসকে যখন উভয় পাশে গুণ করছিলাম, যে দেখো এ উভয় পাশে গুণ করছিলাম, সেটা ছিল গুণের অনন্যতা। আর একই জিনিসকে উভয় পাশে যোগ করছি, এটাকে বলা হয় যোগের অনন্যতা। সংযোগ বিধি ইউজ করবো আমি এখন আমি সংযোগ বিধি ইউজ করবো কিভাবে? এবার আমি চাচ্ছি মাইনাস এ আর প্লাস এ কে যোগ করতে, তাহলে মাইনাস এ আর প্লাস এর মধ্যে একটা সংযোগ দরকার আমার। মাইনাস এ প্লাস এ একটা ব্র্যাকেটের মধ্যে লিখি, আর পড়ে থাকতেছে হচ্ছে a ইন্টু 0 আগের মতো পড়ে থাকতেছে। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে মাইনাস এ প্লাস এ। এই যে মাইনাস এ আর প্লাস এ কে আমি একটা ক্যালকুলেশনের ভেতরে নিয়ে আসলাম, এটাকে বলা হয় সংযোগ বিধি। তারপরের লাইনে মাইনাস এ আর প্লাস এ মিলে যে 0 হয়, এই জিনিসটা তুমি কিসের বেসিসে লিখতে পারো? মাইনাস এ আর প্লাস এ কে তুমি যোগ করে তুমি 0 লিখতেছো, কিসের বেসিসে লিখলে? এই যে যোগের বিপরীত। ভেরি গুড, এটা হচ্ছে যোগের বিপরীত। আমরা জানি 2 যদি একটা সংখ্যা হয় তার যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে -2, আর 2 এর সাথে যদি তার যোগাত্মক বিপরীত রাশিকে আমরা যোগ করি আমরা পাবো অ্যান্সার পাবো 0। ঠিক আছে? তাহলে এটা আমরা কোন স্বীকার্য থেকে লিখতে পারতেছি? যোগের বিপরীত এই স্বীকার্য থেকে লিখতে পারতেছি। এরপরের লাইনে বলো 0 কোন একটা সংখ্যা 0 এর সাথে a ইন্টু 0
যোগ করা আর শুধু a ইন্টু জিরো লেখা একই কথা। 0 প্লাস a ইন্টু জিরোর পরবর্তী লাইনে আমি লিখতে পারি a ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এটাকে আমি বলতে পারি আবারও এই যে যোগের অবেদক কই ছিল? অবেদকের এই যে অস্তিত্ব তো না স্যার এটা। না, যোগের অবেদক, হ্যাঁ যোগের অবেদক, হ্যাঁ যোগের অবেদকের অস্তিত্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যোগের অবেদক, তাহলে আমরা লিখবো যোগের অবেদক। আমরা জানি জিরো হচ্ছে যোগের অবেদক, জিরোকে কোনো সংখ্যার সাথে যোগ করো ওই সংখ্যার কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমরা 0 প্লাস a ইন্টু জিরোর পরিবর্তে a ইন্টু জিরো লিখতে পারি। এটা কিসের বেসিসে লিখতে পারি? কারণ আমরা জানি যোগের অবেদক আমাদেরকে এটা বলতেছে জিরো কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যার কোনো চেঞ্জ হয় না। তাহলে এটা আমরা জানছি কোত্থেকে? যোগের অবেদক থেকে। তাই যোগের অবেদককে ব্যবহার করে আমরা তার পরের লাইনে 0 প্লাস a ইন্টু জিরোকে লিখতে পারতেছি শুধু a ইন্টু জিরো। এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং প্রুফ। তাহলে দেখো কত পেঁচানো লাগলো, একটা সিম্পল জিনিস যে জিনিস সবাই জানে a ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই জিনিসটাকে আমার কি করতে হলো? বিভিন্ন অ্যাক্সিওম দিয়ে 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 প্রমাণ করে এই শেষ অবস্থায় এটা লিখতে হলো। কারণ যখন এই জিনিসগুলো ডেভেলপ করা হয়েছে তখন তো মানুষ এত কিছু জানে না, জিরোর ব্যাপারে এত আইডিয়া নাই, তখন মানুষ এগুলো স্বীকার্য আকারে অ্যাক্সিওম গুলা দেওয়া হয়েছে যে না জিরো হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কোনো কিছুর সাথে যোগ করলে ওই সংখ্যা চেঞ্জ হবে না। তখন হয়তো বা তার জিরোর সাথে সে যখন 2 যোগ করছে পরের লাইনে সে লিখছে আচ্ছা জিরো চেঞ্জ করতে পারতেছে না, তাহলে যোগের অবেদক থেকে আমরা জানি 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। যখন নাম্বার সিস্টেমটা ডেভেলপমেন্ট হয়েছে তখন তো তাদের কাছে এত ইনফরমেশন নাই, আর এখন তো নাম্বার সিস্টেমটা আমার কাছে তৈরি আছে, ঠিক না? তো আমাদের তো আর এত কিছু জানা দরকার নেই যে আমরা ডিরেক্ট a ইন্টু জিরোর পরিবর্তে জিরো বসাই দিতে পারি, ঠিক আছে। কিন্তু কিভাবে a ইন্টু জিরোর পরিবর্তে জিরো আসলো সেই প্রমাণটাই আর কি আমরা এখানে করলাম। কয়টা স্টেপে করলাম দেখছো? অনেকগুলো স্টেপে করলাম। সো আমি এই রিলেটেড আরো 2-3টা প্রমাণ তোমাদেরকে এখন দেখাই দিব, ঠিক আছে। এই রিলেটেড আরো 2-3টা প্রমাণ দেখাই দিব। এই প্রমাণগুলোর ক্ষেত্রে আমার খুবই বিরক্ত লাগতো আমি যখন এইচএসসি তে ছিলাম, বাট মানে কয়েকবার প্র্যাকটিস করার পরে যখন দেখছি যে কি না এগুলা মানে পরে আবার মনে হয়েছিল যে কি না একদম খারাপও না, জিনিসগুলো মোটামুটি মজা আছে। আর সুবিধা হচ্ছে যে কি 2-1বার প্র্যাকটিস করলে আর মোটামুটি গেস করা যায় যে কোন, আর তুমি যদি এক্সিওম গুলা বা স্বীকার্যগুলো জানো তাহলে তো তুমি কনফিডেন্টের সাথেই করতে পারবা। আর একটা অঙ্ক যদি 2-1বার করে প্র্যাকটিস থাকে তুমি খুব কনফিডেন্টলি বোর্ড পরীক্ষাগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভুল হওয়ার কোনো চান্স নেই, এটা সবচেয়ে ভালো পজিটিভ একটা দিক, ভুল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে আরো 2-3টা প্রবলেম করি, বাকিগুলো তোমরা নিজের একটু ট্রাই করো। তোমাদের যে বইয়ের যে স্বীকার্যগুলো দেওয়া আছে, যে কোনো বই খুললে দেখবা 7টা স্বীকার্য দেওয়া আছে, যোগের জন্য 7টা স্বীকার্য, গুণের জন্য 7টা স্বীকার্য, যেগুলো আমিও পড়াইছি। তাহলে তোমরা যখন একটা জিনিস প্রমাণ করবা তোমরা নিজের মন মতো সেই স্বীকার্যগুলোকে ইউজ করে করে চেষ্টা করবা, স্টেপ বাই স্টেপ প্রমাণ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা চলো আমি এখান থেকে আরো 2-3টা প্রবলেম দেখাই। তার আগে দাও তোমাদেরকে আমি একটা প্রবলেম দিই, দেখি অনেকবার বোর্ডে আসছে তোমরা এই জিনিসটা করতে পারো কিনা। ইনস্ট্যান্স তোমরা এখানে একটু গেস করতে পারো না কিনা? পারবো না, যে- বাদ দেন ভাই। আরে দাও দেখো হইতো না। পারবা, একটু দাঁড়াও। এসি ইজ ইকুয়াল টু বিসি, এই জিনিসটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে এটা এসি ইজ ইকুয়াল টু বিসি। এটার পর এটা থেকে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, দেখাও যে বা প্রমাণ করো যে প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু বি, এসি ইজ ইকুয়াল টু বিসি থেকে এ ইজ ইকুয়াল টু বি তুমি কিভাবে আনতে পারবা? একটু চেষ্টা করো, পারবা। গুণাত্মক বিপরীত রাশি আমরা জানি, সি যদি একটা রাশি হয় তাহলে গুণাত্মক বিপরীত 1/c একটা হিন্ট দিলাম, ঠিক আছে। সেই 1/c এনে তুমি কোনো না কোনো ভাবে স্টেপ বাই স্টেপ দেখো তোরা করতে পারো কিনা, একটু চেষ্টা করে দেখো। ভুল হইলে তো আমি ইয়া করে দিব, বাট এখানে একটা প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আমার সামনে একটা প্র্যাকটিস হোক, তো বাসায় তোমরা এরকম দেখবা একটা কনফিডেন্স পাবা, নিজ থেকে অনেকগুলো করার সাহস পাবা, ঠিক আছে। চেষ্টা করো। আর প্রশ্নে কিন্তু বলা আছে সি কিন্তু জিরো না, সি ইজ নট ইকুয়াল টু জিরো, এটা প্রশ্নে বলা আছে। তো গিভেন কি? গিভেন হচ্ছে এসি ইজ ইকুয়াল টু বিসি। এইবার তোমরা শুরু করো, দেখি তোমরা এ ইজ ইকুয়াল টু বিতে যাইতে পারো কিনা, স্টেপ বাই স্টেপ। প্রথমে কি করবা? ভাইয়া গুণের অনন্যতা করে 1/c দিয়ে হ্যাঁ গুণ করে হ্যাঁ দিও। হ্যাঁ ভাইয়া প্রথমে অবভিয়াসলি গুণের গুণের অনন্যতা অনন্যতা দিয়ে করতে করে পারো। গুণের সংযোগ, পরে গুণের সংযোগ করলেই a.1 সাবাস, সমান এই তো b.1 আসবে, তারপরে গুণের বিপরীত করলেই a সমান b চলে আসবে। ভেরি গুড, এই তো তো খুব ভালো ধরতে পারছে। তো প্রথমে আমরা কি করবো দেখো তো, লেফট হ্যান্ড সাইডেও এসি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে বিসি। আমরা জানি গুণের অনন্যতা থেকে আমি যদি উভয় পাশে একই জিনিসকে গুণ করি আমার কি হবে না, মাঝখানের ইকুয়েশনটা সেম থাকবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে 1/c কে গুণ করলাম, রাইট হ্যান্ড সাইডে আমি 1/c কে গুণ করলাম। ব্র্যাকেটে কি লিখবা? গুণের অনন্যতা। আচ্ছা ব্র্যাকেটে লিখবা গুণের
অনন্যতা। ওকে, আচ্ছা তারপরের লাইনে তুমি কি লিখবা? এই যে দেখো এ কে রাখলাম এর মতো, আর সি আর 1/c কে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম। এই যে দুইটা জিনিসকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা, এই কাজটুকুকে আমরা যদি একটু আগের প্রবলেমটাতে কি বলছিলাম, এটা হচ্ছে সংযোগ। সংযোগ বিধি। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলবো এটা সংযোগ, সংযোগ। গুণের জন্য সংযোগ বিধি, সংযোগ বিধি বললাম। তারপরে সি আর 1/c এর গুণফল যে 1 হয়, এটা আসলে কোন বিধি থেকে তুমি বুঝছো? গুণের বিপরীতক। গুণের বিপরীতক। গুণের বিপরীতক, ভেরি গুড। এটা হলো গুণের বিপরীতক। এটা কিন্তু মজাই গেছে, দেখো এই ধরনের প্রবলেমগুলো একটু মিলানো মধ্যে মজা আছে। গুণের বিপরীত কোথাও কিছু প্রবলেম আগে তোমার নিজে প্র্যাকটিস করে নিতে হবে। প্র্যাকটিস করে আগে তুমি দেখতে হবে যে কিনা তুমি যে সঠিকভাবে করতে পারো। এটা নামগুলা confirm যে করার মনে পরে- থাকে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। ওই যে এটাই বললাম যে প্রথমে আগে বইয়ের হেল্প নিয়ে বই দেখে দেখে তুমি কয়েকটা অঙ্ক একটু প্রমাণগুলো একটু নিজ থেকে প্র্যাকটিস করো, তারপরে তুমি দেখবে না দেখি পারবে। আচ্ছা, তার মানে সি আর 1/c এর গুণফল যে 1 হবে সেটাকে বলা হয় গুণের বিপরীতক। যেমন a আর -1/a এর মানে হচ্ছে 0, এটাকে যোগের বিপরীতক। ঠিক আছে, এরকম আর কি গুণের বিপরীতক। এরপরের লাইনে আমরা a × 1 আর b × 1, এখানে আমরা a × 1 এর পরিবর্তে a লিখতে পারি, b × 1 এর পরিবর্তে b লিখতে পারি। কিসের সাহায্যে লিখতে পারি? অভেদক, গুণের গুণের অভেদক। গুণের গুণের অভেদক। ঠিক আছে, গুণের অভেদক খুব বেশি কঠিন না কিন্তু, দেখো প্রমাণিত, প্রুফ। জি ভাই, প্র্যাকটিস করলে পারা যাবে। না একটু ছোট করবেন ভাইয়া, একটু দেখে ফেলি। অবশ্যই দেখো, একটু স্টেপ গুলো একটু দেখো, প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় তোমরা পারবা এগুলা। এক্সাম গুলো যদি মাথার মধ্যে থাকে, হ্যাঁ জি practice ভাই, করলে তোমরা প্র্যাকটিস করলেই পারবা। পারবো, বেশি কঠিন না। বেশি করে না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখো এটা তোমরা একটু বাসায় নিজেরা ট্রাই করো। আমার বিশ্বাস তোমরা পারবে, এটা বেশ কঠিন না। এটা দেখো, এটা হচ্ছে যে a প্লাস, একদম যে অঙ্কটা মাত্র করাইলাম, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার a প্লাস সি দেওয়া আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস সি দেওয়া আছে। ঠিক আছে, প্রমাণ করতে বলছে। প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করতে বলছে বি ইজ ইকুয়াল টু সি, এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে। a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস সি দেওয়া আছে, আর বি ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। সিমিলার ওয়েতে আমার বিশ্বাস তোমরা পারবা। প্রথমে যোগের অনন্যতা করবা, উভয় পাশে তুমি -a যোগ করে দিবা, যোগের সংযোগ করবা। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ করলে একদম এখানে যে স্টেপ গুলো করছো সেম স্টেপ গুলো হচ্ছে এখানে যোগের জন্য করতে হবে। সবগুলো স্টেপ করলে তোমার এই প্রবলেমটা বি ইজ ইকুয়াল টু সি চলে আসবে। এই প্রবলেমটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, আমার বিশ্বাস তোমরা এই প্রবলেমটাও নিজ থেকে করতে পারবে। ওকে, a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি a প্লাস সি থাকে, কিভাবে আমরা লিখতে পারি a b ইজ ইকুয়াল টু সি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই দিতে হবে। ঠিক আছে, লজিক্যালি প্রত্যেকটা লাইন। আচ্ছা, তো আমাদের মোটামুটি ধরো প্রমাণগুলো শেষ করে ফেলছি ক্লাসের কাইন্ড অফ শেষের দিকে। আমরা যাতে এখন ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি নিয়ে একটু কথা বলবো। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি তোমাদের সাথে অলরেডি কথা বলছি, বাট প্রমাণটা দেখেন। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি তোমাদেরকে আমি মনে হয় দেখাইছিলাম, কেন এটা সত্য হয় কিছু এক্সাম্পল নিয়েও বলছিলাম, বাট প্রমাণটা দেখানো হয় যতটুকু মনে। তো সেটার প্রমাণটা দেখি, চলো। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মনে আছে কিনা দেখো তো। a প্লাস বি এর মডুলাস, মডুলাস a প্লাস মডুলাস b, বলো তো মাঝখানে কোন চিহ্ন দিব? এই রাইট হ্যান্ড সাইডের অংশটুকু কি এর থেকে গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে? এরকম হবে। লেস দেন অর ইকুয়াল। প্রথমটা না দ্বিতীয়টা? এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। 2 নাম্বারটা। 2 নাম্বারটা। সবাই কি একমত 2 নম্বরটা? জি ভাইয়া, 2 নম্বর। এটা 2 নম্বরটা হবে। তাহলে এইটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, এবং বিলিভ মি এটা অনেক বেশি কাজে লাগে হায়ার স্টাডিজে। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের প্রচুর কাজে লাগে। ঠিক আছে, কারণ আমার নিজের পার্সোনালি কিছু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে, মানে প্রাইভেট পড়ানোর হয়েছে আর কি, প্রাইভেট ইউনিভার্সিটি কিছু স্টুডেন্টদেরকে। সো আমি ওখানে দেখি যে কি ওদের বিভিন্ন প্রবলেম সলভিং এই জিনিসগুলো কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, তো এটা খুব বেশি কাজে লাগে। তো এখন আমরা এই প্রবলেমটা একটু করার চেষ্টা করি, চলো এটা প্রমাণটা দেখবো। মানে এটা আমরা জানি এটা সত্য, এখন এটার প্রমাণটা দেখবো। ওকে, সো এটার প্রমাণটা কিভাবে করে চল দেখি। আমরা প্রথমে সমতা দিয়ে শুরু করি, চলো সমতা দিয়ে শুরু করি, সেখান থেকে আমরা অসমতায় যাব। প্রমাণগুলোর ক্ষেত্রে অনেক সময় কিছু মুখস্থ অ্যাপ্রোচ নেওয়া হয়, এবং এটা নিয়ে হচ্ছে আমার নিজের একটা টাইমে খুব বেশি প্রশ্ন ছিল, ভাই আমি এইভাবেই কেন শুরু করতাম, এইভাবেই কেন শুরু করতাম। ঠিক আছে,
তো আমার টিচার আমার যে মানে অ্যান্সারটা দিয়েছিলেন, যে যার কাছে আমি পড়তাম, আজমাইন তো চিনবি ভালোভাবে, রেজা স্যার আর কি। তো উনি আমাদেরকে যে অ্যান্সারটা দিতেন, উনি হচ্ছে যে একটা প্রমাণ আমরা যে কোনো ভাবে শুরু করেই করতে পারি। আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে প্রমাণটা মিলানো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন তোমার যদি আমার অ্যাপ্রোচটা পছন্দ না হয়, তুমি অন্যভাবে করো, সলভ করতে পারবা। বাট আমরা যেই অ্যাপ্রোচটা দিয়ে শুরু করি, সাধারণত এই অ্যাপ্রোচে আমরা খুব সহজে আমাদের কনক্লুশন পর্যন্ত যাইতে পারি। বাট এটা মানে এই না যে তুমি অন্যভাবে এই প্রবলেমটা শুরু করলে প্রমাণের শেষ লাইন পর্যন্ত, কনক্লুশন পর্যন্ত তুমি যাইতে পারবে না, এটা মানে এই না। বাট এভাবে আমরা কেন শুরু করি? কারণ হচ্ছে এইভাবে প্রবলেমটা যদি আমরা শুরু করি, আমরা দেখছি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যারা অনেকেই যারা এর আগে প্রুফ করে আসছেন, তাদের দেখানো পদ্ধতি দেখছি এইভাবে করলে প্রবলেমটা খুব সহজে এই জিনিসটা প্রমাণটা মিলানো যায়। ঠিক আছে? আচ্ছা, তো মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? কেন আমি এই কাজটা করলাম একটু পরে দেখবা। মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার, এটাকে চাইলে আমরা লিখতে পারি মডুলাস এ স্কয়ার যোগ 2 ইন্টু মডুলাস এ ইন্টু মডুলাস বি প্লাস মডুলাস বি স্কয়ার। ফর্মুলাটা ভাঙাইলাম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, মডুলাস একটা প্রপার্টি আছে যে মডুলাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু যা হয়, এ স্কয়ার ইজ ইকুয়াল টু তাই হয়। জি ভাই। কেন হয়? কারণ এটা তো সত্য হবে, কারণ মডুলাসের ভিতরে যদি তুমি 2 বসাও, তো আলটিমেটলি মডুলাস 2 তো হয়ে যাবে কি +2 হয়ে যাবে না? +2 স্কয়ার হয়ে যাবে। আবার এ স্কয়ার মানে কি, এর ভিতরে যদি -2 যদি বসে, তাহলে স্কয়ার করলে তো +2 স্কয়ারই হয়ে যাচ্ছে। তাহলে মডুলাস 2 মানে মডুলাস এ স্কয়ার যে কথা, শুধু এ স্কয়ার একই কথা। তাহলে আমরা যেটা করতে পারি, মডুলাস এ স্কয়ারের পরিবর্তে শুধু এ স্কয়ার বসাই দিতে পারি, যোগ 2 ইনটু, তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 2 ইনটু আলাদাভাবে এ এর মডুলাস ইনটু বি এর মডুলাসকে আমরা চাইলে লিখতে পারি এ বি এর মডুলাস। ঠিক আছে? তাহলে -2 এর মডুলাস ইনটু -7 এর মডুলাস, এটা যেই কথা হবে, তুমি যদি -2 ইনটু -7 করে তার মডুলাস নাও, একই জিনিস হবে। ঠিক আছে? এই দুটো জিনিস আসলে একই জিনিস হয়। ঠিক আছে? তার মানে এই জিনিসটা দুই সত্য। তাহলে এ এর মডুলাস বি এর মডুলাস যেই কথা, এ বি এর মডুলাস একই কথা, যদি গুণ থাকে তখন আর কি। আর রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি বি স্কয়ার। আমরা পাচ্ছি হচ্ছে মডুলাস এ যোগ মডুলাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের অংশটুকু। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কিন্তু জিনিসটা ইকুয়ালিটি ছিল, এখন এই জিনিসটা ইনইকুয়ালিটি হয়ে যাবে। 10 আর 10 হচ্ছে সমান। পরের লাইনে যদি আমি এই 10 এর পরিবর্তে এখানে 12 বসায় দেই, তাহলে বলো তো আমি এখানে কি চিহ্ন দিব? লেস দেন। এখানে এই চিহ্নটা লেস দেন চিহ্নটা দিয়ে দেবো না? এখানে লেস দেন চিহ্নটা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এইখানে রাশিটার পরিবর্তে তার একটা বড় বা ছোট রাশি বসায় দেই, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে, তাহলে মাঝখানে চিহ্নটা কিন্তু আর ইকুয়াল চিহ্ন থাকবে না, সেটা ইনইকুয়ালিটি হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি যে এই ইনইকুয়ালিটিটুকু আনতে। ঠিক আছে? আমরা সেই প্রমাণের দিকে যাব। আচ্ছা, এখন আমরা যেটা করব, আরেকটা প্রপার্টি আছে, তোমাদেরকে একটু সাইড নোটে বলি এখানে, সেটা হচ্ছে এ বি এর মডুলাস যেই কথা, এটা কিন্তু আলাদাভাবে এ বি থেকে বড় অথবা সমান হয়। এ বি এর মডুলাস যেই কথা, সেটা কিন্তু আলাদাভাবে এ বি থেকে বড় অথবা সমান হয়, এটা একটা প্রপার্টি। এবং এটা তাহলে আমরা নিজেরাই ফিল করতে পারি। যেমন এ বি এর মডুলাস মানে কি, ধরলাম আমি দুইটাই পজিটিভ সংখ্যা দিলাম, 2 ইন্টু 7, এটার মডুলাস কি হবে? 2 ইন্টু 7 এর সমানই হবে। 14 এর মডুলাসে 14 আসে, আর রাইট হ্যান্ড সাইডে 14 আসে। আচ্ছা, যদি আমি একটা প্লাস একটা মাইনাস নিতাম, 2 ইন্টু -7, এটার মডুলাস কত আসতো? 14ই আসতো। কিন্তু আমি যদি 2 ইন্টু -7 মডুলাস ছাড়া নিতাম, এটা কিন্তু -14 আসতো। এবং সবাই আমরা জানি -14 হচ্ছে 14 থেকে ছোট একটা সংখ্যা। ঠিক আছে? তার মানে আমরা যেটা দেখতেছি, যে আমরা যদি দুইটা সংখ্যা গুণফলের উপর মডুলাস নেই, সেই জিনিসটা ওই দুইটা সংখ্যার যদি মডুলাস ছাড়া তাদেরকে গুণ করি আলাদাভাবে, যদি এ আর বি এর গুণ করে তার উপর মডুলাস নেই, আর যদি এ আর বি কে শুধু আলাদাভাবে গুণ করি, সেই জিনিসটা কিন্তু এ আর বি এর মডুলাসের গুণফলটা কিন্তু বড় হয়ে যায়, অথবা সমান হয় অথবা বড় হয়, এই জিনিস সত্য হয়। তাহলে আমরা যে কাজটা করব এখানে, এ বি এর মডুলাসের পরিবর্তে, দেখো তো আমরা যদি এই কাজটা করি, মডুলাস এ যোগ মডুলাস বি হোল স্কয়ার, আমরা এখানে এ স্কয়ার লিখলাম যোগ 2 ইনটু, দেখো তো আমরা এ বি এর মডুলাসের পরিবর্তে আমরা যদি এখানে এ বি বসায় দিই, 2ab বসায় দিই,
যোগ বি স্কোয়ার। আচ্ছা বলো তো, এখানে আমি এ বি এর মডুলাসের পরিবর্তে শুধু এ বি লিখলাম, তার মানে আমি এখানে একটা ছোট সংখ্যা লিখলাম না? এ বি কিন্তু এ বি এর মডুলাস থেকে ছোট অথবা সমান। তার মানে আমি রাইট হ্যান্ড সাইডে আগে যে জিনিসটা ছিল তার চেয়ে ছোট একটা জিনিস বসাইলাম, অথবা সমান একটা জিনিস বসাইলাম, ছোট অথবা সমান একটা জিনিস বসাইলাম। তাহলে এখন কিন্তু আর এই পুরো রাইট হ্যান্ড সাইডের অংশটুকু লেফট হ্যান্ড সাইডের অংশটুকুর সমান থাকবে না। এখন কিন্তু এই পুরো রাইট হ্যান্ড সাইডের অংশটুকু লেফট হ্যান্ড সাইডের অংশের সমান থাকবে না, কারণ আগে যে অংশটুকু ছিল রাইট হ্যান্ড সাইডে তার পরিবর্তে আমি এখানে শুধু এবি বসাইছি, এবং আমরা জানি শুধু এবি মডুলাস অফ এবি থেকে ছোট হয়ে যায়। আলটিমেটলি রাইট হ্যান্ড সাইডের অংশটুকু লেফট হ্যান্ড সাইডের অংশ থেকে ছোট হয়ে যাবে। তার মানে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু রাইট হ্যান্ড সাইডের অংশ থেকে কি হবে? বড় হয়ে যাবে, বড় অথবা সমান হয়ে যাবে, কারণ এবিটা হচ্ছে মডুলাস এবি থেকে ছোট অথবা সমান। এইটা বসানোর কারণে আমি মডুলাস এবির পরিবর্তে তার চেয়ে ছোট একটা সংখ্যা বসাই, ওই যেমনটা আমি বলছিলাম 10 আর 10 হচ্ছে সমান। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইডে 8 বসায় দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে? বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। রাইট হ্যান্ড সাইডে 8 বসায় দেওয়ার কারণে লেফট হ্যান্ড সাইডটা বড় হয়ে যাবে। তো আমি কি করলাম? রাইট হ্যান্ড সাইডে ছোট একটা জিনিস বসাই দিছি, মডুলাস এবির পরিবর্তে এবি বসাই দিছি, তাই লেফট হ্যান্ড সাইডটা বড় হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি মডুলাস এ যোগ মডুলাস বি হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। এখন যদি আমরা উভয় পাশ থেকে এখন আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা চাইলে লিখতে পারি উভয় পাশ থেকে যদি আমরা রুট উঠিয়ে দেই। আচ্ছা তার আগে একটা কাজ করে নিই। আচ্ছা বলতো এ প্লাস বি হোল স্কয়ার যে কথা, মডুলাস এ প্লাস বি হোল স্কয়ার কি একই কথা না? শুরুর দিকের কথাটা একটু চিন্তা করতে, একদম শুরুর স্টেপে এই কাজটাই করছি না? এ প্লাস বি হোল স্কয়ার করলে আলটিমেটলি মডুলাস হোল স্কয়ার করা আর শুধু হোল স্কয়ার করা কিন্তু একই কথাই থাকে, ঠিক না? তার মানে আমরা যেটা করতে পারি এখানে, এটাকে চাইলে আমরা এর মতো লিখতে পারি, মডুলাস এ প্লাস বি হোল স্কয়ার, চাইলে তো এটাও লিখতে পারি। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু রুয়েটে আসছিল, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছে। আমি যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি প্রুফটা দেখাচ্ছি। এখন আমি উভয় পাশ থেকে রুটটা, উভয় পাশ থেকে আমি স্কয়ারটা উঠে দিলাম, অর্থাৎ রুট করে দিলাম। রুট করে দিলে কি পড়ে থাকতেছে? মডুলাস এ যোগ মডুলাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু শুধু পুরোটার মডুলাস এ প্লাস বি লিখতেই পারি, মডুলাস এ প্লাস বি। দেখো তো এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে না? এই জিনিসটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। শুরুতে যাই যে মডুলাস এ প্লাস বি ইজ লেস দেন মডুলাস এ যোগ মডুলাস বি। মডুলাস এ প্লাস বি, তাহলে দেখো তো আমাদের তাই আসলো, মডুলাস এ প্লাস বি ইজ লেস দেন মডুলাস এ যোগ মডুলাস বি। সুতরাং এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডের অংশটুকু লেফট হ্যান্ড সাইডে আনি, লেফট হ্যান্ড সাইডের টুকু রাইট হ্যান্ড সাইডে নেই, যে মডুলাস এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল টু মডুলাস এ যোগ মডুলাস বি। শেষ। এটাই হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির প্রুফ। ঠিক আছে, আচ্ছা বলো তো এই প্রমাণটা তোমরা বুঝতে পারছো কিনা? এই ধরনের প্রমাণগুলা শুধু বুঝতে পারাই কিন্তু যথেষ্ট হয় না। এই ধরনের প্রমাণগুলো একবার দুইবার করে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। একবার দুইবার করে প্র্যাকটিস না করলে তোমার আয়ত্তে আসবে না। তুমি এক্সাম হলে তোমাকে ইনস্ট্যান্ট করতে দিলে তুমি যদি না করতে পারো তাহলে সেটা তো আলটিমেটলি লাভ হলো না, শুধু বুঝলে তো লাভ হলো না, ঠিক না? কারণ তুমি করে দিলে তুমি স্টেপ বাই স্টেপ বুঝতে, তো সেটার পরে তোমাকে এর পরের স্টেপটা হবে তোমাকে নিজ থেকে এটা আবার প্র্যাকটিস করতে হবে বাসায়। একবার দুইবার প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে তুমি দেখবা যে একটা কমপ্লিটনেস পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম বলি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির। ওটা তোমরা একটু যে কোনো জায়গা থেকে হোক তোমরা একটু সলিউশনটা করে নেওয়ার চেষ্টা করবা, নিজের আগে ট্রাই করবা, সলিউশনটা করে নেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে a মাইনাস বি এর মডুলাস, a মাইনাস বি এর মডুলাস আচ্ছা এটা অবশ্য পরের লাইনই সলভ হয়ে যাবে। আচ্ছা a মাইনাস বি এর মডুলাস ইজ লেস দেন মডুলাস a যোগ মডুলাস b। আচ্ছা এই প্রমাণটার ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, এই প্রমাণটা কিন্তু পরের লাইনে সলভ হয়ে যাবে। তুমি যদি যে এই মাত্র যে প্রমাণটা করলাম না, সেই প্রমাণটা যদি তুমি জানো, এই প্রমাণ পর্যন্ত করবা, তারপরে তুমি বলবা পুট b ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে b এর জায়গায় তুমি মাইনাস বি কে পুট করো, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে কি পাবা? b এর জায়গায় যদি মাইনাস বি কে পুট করো তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে কি পাবা? a b এর জায়গায় মাইনাস বি বসে গেলে a মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মডুলাস a যোগ b এর জায়গায় মাইনাস বি কে বসাইছি কিন্তু, তাহলে মাইনাস b এর মডুলাস। পরের লাইনে লিখতে পারো মডুলাস a মাইনাস b লেস দেন ইকুয়াল টু মডুলাস a যোগ মডুলাস b, কারণ মাইনাস বি এর মডুলাস যে কথা আর প্লাস বি এর মডুলাস একই কথা আছে। তাহলে এটা হচ্ছে প্রুফ, এটা হচ্ছে একটা প্রুফ, এটা হচ্ছে একটা প্রুফ।
এই দুইটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির জন্য কিন্তু একই প্রমাণ, এই দুইটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির জন্য একই প্রমাণ, ঠিক আছে। এই সেকেন্ডটা যদি তোমাদেরকে করতে দেয়, এই প্রথমটাই করবা, প্রথমটা করে এই স্টেপ পর্যন্ত নিয়ে আসবা। এই স্টেপ পর্যন্ত নিয়ে আসার পরে তুমি বলবা বি এর পরিবর্তে মাইনাস বি বসাই, বি এর পরিবর্তে মাইনাস বি বসাই, বি এর পরিবর্তে মাইনাস বি বসালে তোমার সেকেন্ড ইনইকুয়ালিটির বা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির প্রমাণটা চলে আসবে, ঠিক আছে। তো বাস্তব সংখ্যা থেকে মোটামুটি ধরো এই টাইপের প্রবলেমগুলি আসে। বাস্তব সংখ্যা থেকে প্রথম প্রাইমারিলি হচ্ছে মডুলাস রিলেটেড কিছু অসমতা আসে, যেগুলো আমরা প্রথম সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে করাইছি, এবং ওকে সমাধান করতে বলে, মডুলাসের মাধ্যমে প্রকাশ করতে বলে, এবং আজকের ক্লাসে শুরুতে কিছু অঙ্ক করাইলাম মডুলাস, ওই রিলেটেড প্রবলেমগুলো বেশি আসে। তারপরে এইখান থেকে কিছু প্রমাণ আসে, লাস্টের দিকে যে কিছু প্রমাণ করাইলাম, a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করাইলাম, a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি হলে a ইজ ইকুয়াল টু সি, এই রিলেটেড কিছু প্রমাণ। হ্যাঁ, তারপরে এই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখালাম। এর বাইরে সাধারণত বোর্ড পরীক্ষা বলো আর ভর্তি পরীক্ষা বলো, কোথাও এর বাইরে কোনো প্রবলেম আসে না। তোমাদের কাছে কারো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও যদি থাকে তোমরা খুলে দেখতে পারো। তো আমার মনে হয় তুমি এখনই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে এই চ্যাপ্টার থেকে মেজরিটি কোশ্চেন তুমি পারবা, কারণ যা যা পড়াইলাম এর বাইরে খুব বেশি কিছু এখান থেকে আসে না। পরবর্তী ক্লাসটা সম্ভবত মঙ্গলবার হবে, যদি সম্ভব হয় আমি মঙ্গলবার নিব রাত 9টা বাজে। মঙ্গলবারে আমরা যেটা করব এমসিকিউ সলভ করার চেষ্টা করবো এই চ্যাপ্টার থেকে। এমসিকিউ সলভ করার পরে তোমরা তোমাদের কাছে যে বই থাকুক ওই বইয়ের পিছনে দেখবা বিভিন্ন ভার্সিটিতে আসা, বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা এমসিকিউ গুলো দেওয়া আছে, ওগুলো একটু সলভ করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে। সো আজকে ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করতেছি। ওকে।